ভুনাক্তু सहनौ भुनक्तु সাহানৌ ভুনাক্তু ভুনক্তু এখানে ভ আছে ভু হ্যাঁ ভ ভুনক্তু হ্যাঁ বলুন আরেকবার ওম সহনাভবতু সহনৌ ভুনাক্তু ভ উচ্চারণ করুন ভুনক্তু ভুনক্তু ভুনাক্তু ভু ভ হ্যাঁ ঠিক হুম, ভুনক্তু ঠিক আছে সাহানৌ ভুনক্তু বলুন সহনৌ ভুনাক্তু सह वीर्यं करवावहै সহ বীর্যং করবাবহৈ सह वीर्यं करवावहै সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु तेजस्विनावदितमस्तु तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधितमस्तु ঠিক যেখানে যেখানে দীর্ঘ স্বর আছে হ্যাঁ একটু দীর্ঘ উচ্চারণ আমরা করব তেজ- तेजस्विनावधीतमस्तु বলুন तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ओम शांति 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 বিসর্গের উচ্চারণ ঠিক হচ্ছে না শান্তি তালক বসা উচ্চারণ হবে এখানে পরে যে তালক বসা আছে সেই জন্য এটা ব্যাকরণের নিয়মে তালক বসা উচ্চারণ হবে বিসর্গের ওম শান্তি 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 শেষেরটা বিসর্গ ओके ओम शांति 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 ঠিক তো এখানে অর্থ হচ্ছে ওম মানে জানেন সকলে যে পরমেশ্বরের কথা বলা হচ্ছে যে যে কোনো ক্ষেত্রেই আমরা বলতে পারি বা যে কোনো ধর্মের ক্ষেত্রেই বলতে পারি যে আলটিমেট যে সত্য পরম সত্য বা পরম ঈশ্বর যাই বলেন না কেন তো সেটা হচ্ছে ওম তো সেই ওমকারের উদ্দেশ্যে আমরা এখানে প্রার্থনা করছি পরমেশ্বরের উদ্দেশ্যে কি প্রার্থনা করছি আমরা এখানে না সাহা না ভবতু এটাকে ব্যাকরণ অনুসারে যদি আমরা ভাঙি তাহলে শব্দগুলি এরকম পাবো সাহা নৌ অবতু সাহা নৌ অবতু নৌ মানে হচ্ছে আমাদের দুইজনকে আমাদের দুইজনকে নৌ মানে আমাদের দুইজনকে সমানভাবে সহ মানে হচ্ছে সমানভাবে সহ মানে সমানভাবে একসাথে একসাথে বা সমানভাবে আমাদের দুইজনকে নৌ মানে আমাদের দুইজনকে কি করবেন না পরমেশ্বর অবতু অবতু মানে হচ্ছে রক্ষা করুন অবতু মানে রক্ষা করুন তাহলে প্রথম যে বাক্য আমরা পাচ্ছি সেখানে অর্থ যে হে পরমেশ্বর আমাদের দুইজনকে সমানভাবে একসাথে রক্ষা করুন এরকম অর্থ হবে দ্বিতীয় যে বাক্য রয়েছে তার অর্থ দেখুন একই রকম ভাবে সাহা আছে নৌ আছে তাহলে সহ এই শব্দের অর্থ হচ্ছে সাথে বা একসাথে বা সমানভাবে তো সমানভাবে আমাদের দুইজনকে নৌ মানে আমাদের দুইজনকে সমানভাবে আমাদের দুইজনকে
ভুনক্তু, ভুনক্তু মানে পালন করুন, পালন করুন। অবতু মানে রক্ষা করুন, ভুনক্তু মানে পালন করুন। এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের দুইজনকে বলতে কাদের কথা বলা হচ্ছে। এখানে আমরা যদি পারম্পরিক অর্থ নিই তাহলে কি হবে, গুরু এবং শিষ্য। আর যদি আমরা আধুনিক অর্থ নিই তাহলে হবে স্টুডেন্ট এবং টিচার, তো ছাত্র এবং শিক্ষক। তাহলে ছাত্র এবং শিক্ষক আমরা যে পঠন কার্যে, অধ্যয়ন কার্যে আমরা যে রত হয়েছি, তো এখানে আমাদের দুইজনকেই ঈশ্বর যেন রক্ষা করেন, এরকম বলে আমরা শুরু করছি। অধ্যয়ন যখন শুরু করছি আমরা বলছি যে পরম ঈশ্বর যেন আমাদের দুই পক্ষকেই, শিক্ষক মণ্ডলী এবং ছাত্র মণ্ডলী, দুই পক্ষকেই যেন আমাদের রক্ষা করেন, ভুনক্তু মানে পালন করেন। সাহা বীর্যং করবাবহৈ, সাহা বীর্যং মানে বীর্য শব্দের অর্থ হচ্ছে সমর্থ, বীর্য শব্দের অর্থ সমর্থ বা পাওয়ার, শক্তি। তাহলে সমানভাবে আমরা যেন সামর্থ্য অর্জন করতে পারি, করবাবহৈ মানে করতে পারি, আমরা দুইজন যেন সমানভাবে, সহ মানে সমানভাবে একসাথে যেন সামর্থ্য অর্জন করতে পারি। তেজস্বী নৌ অধীতম অস্তু, এরকম ভেঙে ভেঙে যদি আমরা পড়ি ব্যাকরণগতভাবে শব্দগুলিকে আলাদা করে, তাহলে এরকম অর্থ হবে তেজস্বী নৌ অধীতম অস্তু, মানে অর্থ হচ্ছে তেজস্বী মানে, তেজস্বী মানে সফল। তো আমরা যে অধ্যয়ন করছি বা করব, তো সেই অধ্যয়ন, আমাদের অধ্যয়ন যেন তেজস্বী হয়, মানে সফল হয়। তো এটা আমরা প্রার্থনা করছি। অধীতম নৌ অধীতম তেজস্বী নৌ অধীতম অস্তু। অধীতম মানে আমরা যেটা অধ্যয়ন করছি বা করব বা করেছি, তিন কালেই হতে পারে, তো যেটা আমরা অধ্যয়ন করেছি বা করব বা করছি, তো সেটা যেন আমাদের সফল হয়, এটা আমরা প্রার্থনা করছি। আর কি প্রার্থনা করছি না, মা বিদ্বিষাবহৈ, মা শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ, না, না, মা মানে হচ্ছে না, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। বিদ্বিষাবহৈ মানে বিদ্বেষ করা, হিংসা করা। তো আমরা যেন পরস্পরের ক্ষতি না করি, হিংসা না করি। তো এখানে আমরা এরকম প্রার্থনা করছি। তারপর ওম শান্তি শান্তি শান্তি, এটা আমরা সমস্ত যে সমস্ত মন্ত্র আছে শান্তি মন্ত্র, সেখানে আমরা শেষে বলে থাকি তিন প্রকারের শান্তি। তো তিন প্রকার শান্তি কি কি না, আমাদের যে আধ্যাত্মিক শান্তি একরকম, আদি দৈবিক শান্তি একরকম, আর আদি ভৌতিক শান্তি একরকম। কেন তিন রকম শান্তির কথা বলা হয়? কারণ আমাদের যত রকমের দুঃখ আছে সেগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো সেই জন্য তিন রকমের দুঃখ হতে পারে। তো তিন রকম দুঃখের জন্য আমরা তিন রকম শান্তি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো তিন রকম দুঃখ কি কি না, আদি আধ্যাত্মিক, প্রথমত যদি বলতে পারি আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে আমাদের আত্মিক বলতে আমাদের যে শারীরিক বা মানসিক, যেটা আমাদের যা কিছু হয়ে থাকে সেটাকে বলবো আমরা আধ্যাত্মিক, শরীর সম্বন্ধ। তারপরে হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক বলতে যেটা বিভিন্ন আমরা মানি না, যে অলৌকিকভাবে যে সমস্ত কিছু ঘটে থাকে, মানে বাহ্যিক জগতে যেই কারণে আমাদের দুঃখ হয়, বাহ্যিক জগৎ থেকে আমরা যেই দুঃখ পাই, সেটাকে আমরা বলি আদি দৈবিক। আমরা বলি না যে দৈব কারণে আমাদের এই হয়ে গেল, একটা ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো। তো সেই দৈব ঘটিত যে দুঃখ, যেমন হতে পারে ধরুন প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টির কারণে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, বা প্রবল খরা হতে পারে, প্রচন্ড খরা হতে পারে,
এরকম ধরনের ভূমিকম্প হতে পারে ইত্যাদি কারণ যেগুলি আমাদের হাতে নেই, বাহ্যিকভাবে যেগুলি ঘটছে, তো সেগুলি আমরা বলতে পারি দৈবিক দুঃখ। আর আধ্যাত্মিক বললাম যে যেটা আমাদের শারীরিকভাবে আমাদের নিজে থেকেই যেটা হয়ে থাকে, যেরকম আমাদের শরীরে বাত পিত্ত কফ তিন কারণে আমাদের শারীরিক দুঃখ হতে পারে নিজে নিজেই, তো সেগুলি হচ্ছে আধ্যাত্মিক। আর এটা বললাম আদি দৈবিক। আর আদি ভৌতিক হচ্ছে যেটা মনুষ্য প্রাণী ইত্যাদি যারা অন্যেরা রয়েছে, অন্য মানুষেরা রয়েছে, তাদের থেকে আমরা যে দুঃখ পেয়ে থাকি। কেউ যদি কোনো রকম ভাবে ক্ষতি করে, প্রাণী থেকে হতে পারে অথবা যে কোনো প্রাণী থেকে হতে পারে, সেটা মনুষ্য হতে পারে, মানুষও হতে পারে, অথবা অন্য পশু পাখি হতে পারে, তো তাদের থেকে আমরা যে দুঃখ পেয়ে থাকি সেটাকে আমরা বলি ভৌতিক। তো এইরকম ভাবে তিন রকম দুঃখ হতে পারে। তো সেই তিন রকম দুঃখের জন্য আমরা এখানে তিন রকম শান্তি কামনা করি ঈশ্বরের। অর্থ বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এখানে। স্যার ওই ৩ রকম শান্তি সম্বন্ধে আবার একটু বলুন না। তিন রকম শান্তি হচ্ছে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক বলতে আমাদের যেটা শরীরের কোনো কিছু, ধরুন শরীরের মধ্যে অনেক কিছু তো সামঞ্জস্য আছে, তো সেই সামঞ্জস্য যখন বিঘ্নিত হয় শরীরের, যেমন বাতও হতে পারে অথবা পিত্ত হতে পারে অথবা কফ হতে পারে, তো এগুলির যখন কম বেশি হয়ে যায়, যে পরিমাণ থাকা উচিত তার থেকে কম অথবা বেশি হয়ে যায়, তখন আমাদের নিজে নিজেই যে শরীরের যে ক্ষতি হয় বা দুঃখ হয়, সেটাকে আমরা বলি আধ্যাত্মিক দুঃখ। আদি দৈবিক হচ্ছে যেটা দৈব কারণে ঘটিত হয়, যেটা কোনো মানুষ বা পশু পাখি করছে না, যেটা গ্রহ ইত্যাদির কারণে হতে পারে। কোনো গ্রহ ধরুন উল্কাপাত ইত্যাদি যে সমস্ত ঘটে থাকে সেই কারণেও হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি বা বৃষ্টিপাত, এই সমস্ত বিষয়গুলি যেগুলি মানুষরা ঘটাচ্ছে না, তো সেইগুলির কারণে যে আমাদের দুঃখ হয়ে থাকে সেটা হচ্ছে দৈবিক বা আদি দৈবিক, এরকম আমরা বলতে পারি। মানে যেটা বলা যায় স্যার যে প্রবল বন্যা, সেটা তো আদিদৈবিকের মধ্যে পড়ে। বন্যা ঠিক হলো ঠিক বা বা হুম প্রবল খরা হলো বা প্রাকৃতিক ঘটনা দুর্যোগ হলো, সেটাকে ঠিক আমরা বলতে পারি। ঠিক। তারপর হচ্ছে আদি ভৌতিক। ভৌতিক বলতে যাদের, যে সমস্ত প্রাণীরা রয়েছে, অন্য প্রাণীর থেকে যেটা আমরা দুঃখ পেয়ে থাকি, মানুষ বা পশু পাখি, তো সেইটাকে বলা হয় ভৌতিক দুঃখ। যেমন এরকম তিন যেমন রকমের দুঃখ হতে পারে। কুকুরি কামড়ালো বা আমাদের বাঘে, যারা এটাই তো আদি ভৌতিক। হুম যে কোনো পশু পাখি হতে পারে, কুকুরও হতে পারে, বাঘও হতে পারে, মানুষও হতে পারে। ঠিক আছে। তো এইরকম তিনবিধ যে যে দুঃখ হতে পারে, সেই তিন রকম দুঃখের থেকে আমাদের রক্ষার জন্য, শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো সেই জন্য তিন রকম শান্তির কথা এখানে বলা হয়েছে। আর তার আগের যে সমস্ত প্রার্থনা করা হয়েছে সেটা হচ্ছে গুরু শিষ্যের পরস্পর প্রার্থনা, পরস্পরের ভালো থাকার বা পালন করা, বা আমরা যেন পরস্পরকে দ্বেষ হিংসা ইত্যাদি না করি, ইত্যাদি কারণগুলি এখানে বলা হয়েছে। আর কিছু জিজ্ঞাসা আছে কারোর? স্যার হুম বলুন। তৃতীয় লাইনে নাগরিকামাস্তু এই ওয়ার্ডটা আপনি একটু ভেঙে বললেন তখন, আর একবার যদি বলে দেন এই শব্দটা বলছি। একটু প্রথম থেকে বলছি। বললে ভালো হয়, প্রথম থেকে বললে ভালো হয়, কেটে কেটে আসছিল, ঠিক শুনতে পাই। ঠিক। আরেকজন তাহলে আমার সাথে কে পাঠ করবেন? আরেকবার পাঠ করাবো। আমি পাঠ করতে বলছেন স্যার? আমি করব, শুনে শুনে করবেন। আচ্ছা স্যার, আমি করব, বলুন। ওম সহনা ভবতু, বলুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু,
सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः ঠিক, খুব সুন্দর পাঠ করেছেন। স্যার তো এখন বুঝতে অসুবিধা আছে কারোর? উচ্চারণ কেমন হবে? আচ্ছা স্যার, এই যে আপনি শেষে শান্তি 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 হি বললেন, এটা প্রথম দুটো শান্তিতে হি কেন এলো না? প্রথম দুটি শান্তি শব্দের পরে বিসর্গ যেখানে রয়েছে, বিসর্গের পরে তালব বস আছে। ও তালব বস থাকার জন্য বিসর্গের উচ্চারণ হচ্ছে তালব বসের মতোই হবে। এটা একটা ব্যাকরণের নিয়ম। সেই জন্য শান্তিশ বলবেন, বিসর্গের উচ্চারণ তালব বস করবেন যখন পরে তালব বস থাকবে, বা যে কোনো স থাকুক না কেন সেই স এর মতোই উচ্চারণ হবে। তালব বস থাকলে তালব বস, দন্তস্ব থাকলে দন্তস্ব, মূর্ধস্ব থাকলে মূর্ধস্ব, এরকম উচ্চারণ হবে বিসর্গের পরে যদি ওই বর্ণগুলি থাকে। তো সেই জন্য এখানে হবে শান্তিশ শান্তিশ শান্তিহি। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। বাকিদের কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা কি পড়বো? আগের দিন আমরা কি কি পড়েছিলাম? আগের দিন আমরা কি পড়েছিলাম বলুন? স্যার এক একদিন যুক্তাক্ষর হয়েছিল হুম। আর যেমন ওই যে এ সাহা বালকাহ সাহ বালকাহ, ওই যে মানে পুংলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ হলে এই বালকটি ওই বালকটি, বালিকা হলে মানে স্ত্রীলিঙ্গ হলে কি হবে, ক্লীবলিঙ্গ হলে কি হবে, এইগুলো স্যার হ্যাঁ, হয়েছিল। দূরার্থে, তাই না? হ্যাঁ হ্যাঁ তদ অথবা এতদ সাহ এষাহ এগুলি আমরা পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক। যুক্তাক্ষর বলতে আমরা স্বরবর্ণই পড়েছিলাম। তো আজকে আমরা ব্যঞ্জন বর্ণের যুক্তাক্ষর একটু অভ্যাস করে নেব। তারপরে আমরা নামপদ দেখব কিছু এবং ক্রিয়াপদ কিছু পড়ব। ক্রিয়াপদের মধ্যে আমরা বর্তমান কালই পড়ব শুধুমাত্র আজকে, এবং প্রথম পুরুষ বলতে কি বুঝি সেটাও আমরা দেখব। আর নামপদের প্রথমা বিভক্তি আজকে আমরা পড়ব। তো এই বিষয়গুলি আজকে আমরা পড়ব। দেখি কতটা কি সময় হয় সেই অনুসারে আমরা পড়ব। তো যুক্তাক্ষর আমরা স্বরবর্ণ পড়েছিলাম, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ আমরা দেখেছিলাম কিভাবে লিখতে হয়। কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অন্যান্য স্যার কি পড়িয়েছেন? যুক্তাক্ষর পড়ানো হয়েছে আপনাদের? স্যার হয়েছে স্যার, যুক্তাক্ষর পড়ানো হয়েছে। দেখুন, 3 জন 4 জন আপনারা যদি একসাথে কথা বলেন তাহলে কারোর কথাটাই আমি বুঝতে পারবো না। হাত তুলতে হবে। অনন্ত কুমার গায়েন যে আছেন হাত তুলবেন, হাত তুলে তারপরে বলতে হবে যে স্যার আমি বলছি। ঠিক আছে? বলুন অনন্ত বাবু, ঠিক পড়ানো আছে, হয়েছিল? যুক্তাক্ষর পড়ানো হয়েছে আগের দিন। আচ্ছা, ঠিক। তাহলে আমরা আজকে একবার অভ্যাস করে নেব, দেখে নেব, বা কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনাদের, কোনো সংশয় থাকে তাহলে বলতে পারেন। তো এখানে দেখুন ক এর সাথে ডান পাশে দেখুন ক এর সাথে মূর্ধন্য যোগ হলে কিরকম ভাবে লিখতে হবে পাশে লিখে দেওয়া আছে। কিরকম দেখতে হবে বিষয়টা, বর্ণটা কিরকম দেখতে হয় ক এর সাথে যদি
মূর্ধস্ব যদি যোগ হয় তাহলে কয়ে মূর্ধস্বয় কিরকম দেখতে হয়। তারপর হচ্ছে জ এবং ঞ, এটা কেমন দেখতে হয়। বয়ে জফলা, ক্ষয়ে জফলা, জফলা কিরকম করে লিখতে হয় দেওয়া আছে, দেখুন কিরকম দেখতে হবে জফলা দেখানো আছে। রফলার ক্ষেত্রে নিচের দিকে একটা দাগ বেরিয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই এরকমই হয়ে যায়, প্রায় সমস্ত ক্ষেত্রেই নিচে একটা দাগ আসবে উপর থেকে নিচে, তো এটা হচ্ছে রফলা। আর জফলা ইয়কার যেরকম হয় ইয়কার থাকবে আর আগের বর্ণটি অর্ধেক হয়ে যাবে, যার সাথে জফলা হচ্ছে সেই বর্ণটি অর্ধেক হয়ে যাবে। কখনো কখনো পুরো অংশ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক হয়ে যায়। তো এরকমই কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। হয় রফলা, হয় নয় কিভাবে লিখতে হবে। হয়ের যখন আমরা কথা বলি তখন ভেতরে নটি আসে, ন লেখার হয় নয়ে লেখার সময় ন, এটা হচ্ছে যে হয়ের নিচের অংশে যে গোলাকৃতি অংশ থাকে তার মধ্যে হচ্ছে ন অথবা মূর্ধন্য, এইগুলি হচ্ছে ভেতরে চলে আসে। তয়ে তয়ে এখানে লিখে দেওয়া আছে, তয়ে তয়ে একটা শুধুমাত্র দাগ হবে উপরে, যেমন ত থাকে সেরকম একটা ত থাকবে, তার উপরে একটি দাগ হবে, তাহলে সেটা তয়ে তয়ে হয়ে যাবে। এখানে আমাদের একটু কনফিউশন হয় যে তয়ে নয়ে অথবা নয়ে তয়ে কিভাবে লিখবে। তো তয়ে নয়ে নয়ে তয়ে বিপরীত হচ্ছে, তাই না? তো সেই রকম যেটা আগে হবে সেটা ওপরে থাকবে বা আগে আগে আসবে, আর যেটা পরে বলছি আমরা সেটা পরেই থাকবে বা নিচে থাকবে। তাহলে তয়ে নয়ে যদি বলি তাহলে তটা আগে থাকবে বা উপরে থাকবে, তয়ে নয়ে নটা তাহলে পরে আসবে বা ভেতরে, তয়ের ভেতরে আর থাকবে। দেখুন এখানে তয়ে নয়ে প্রথমে লেখা আছে তয়ের ভেতরে ন, আর নয়ে তয়ে লেখা আছে নটা দেখুন বাইরে আছে নয়ে তয়ে। তো এটা পার্থক্য আছে, একটু মনে রাখতে হবে। শয়ে জফলা বললাম যেরকমই, যে আগের বর্ণটি অর্ধেক হয়ে যাবে, শেষের দেখুন মাত্রাটি চলে গেছে, তালব বসার যে শেষে একটি দাগ থাকে সেই দাগটি চলে গেছে, জফলা হয়ে গেছে। নয়ের ক্ষেত্রেও একই রকম দাগ চলে গেছে। এরকম ভাবেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যখনই আমরা যুক্তাক্ষর লিখি প্রায় প্রথম যে বর্ণটি থাকে তার শেষের অংশটি বাদ চলে যায়। তয়ে জফলা, ভয়ে ময়ে, এখানেও একই হয়েছে, ভয়ের মাত্রা চলে গেছে, ভয়ে ময়ে, ময়ে ভয়ে, এখানেও ময়ের মাত্রা চলে গেছে। তো এরকম ভাবে। তো যুক্তাক্ষর সম্বন্ধে যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে তাহলে বলতে পারেন। স্যার, ওই হয়ের সাথে যখন যুক্তাক্ষর হচ্ছে ওটা একটু লিখে দেখাবেন, মানে ওইটা একটু বুঝতে পারছি না, মানে নটা কোথায় কোন জায়গায় আবার। দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমরা হ লিখি, এরকম ভাবে আমরা হ লিখবো, তাই তো? এখানে ভেতরের যে অংশটি, এই যে গোলাকার অংশ আছে নিচের অংশটি, এর ভেতরে হচ্ছে দন্ত ন যদি হয় তাহলে এরকম ভাবে আপনাদের লিখতে হবে, দন্ত ন। হয় দন্ত নয়, বোঝা গেছে? হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা আছে কারোর? কিছু লিখে দেখাতে হবে, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে ঠিক হয়ে যাবে। সমস্ত বর্ণগুলি আমি বলেছিলাম 5 বার করে লিখতে, সকলে লিখেছেন? স্যার 5 বার হয়নি, কিন্তু লিখেছি। কয়বার হয়েছে?
স্যার আমার দুবার হয়েছে। দুবার করে লিখেছেন তাই তো? হ্যাঁ স্যার। আর বাকিরা? সুমন মুখোপাধ্যায় বলুন। হ্যাঁ, আমি 5 বার লিখেছি। বাহ, ভেরি গুড। হচ্ছে তো, লিখতে অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে, হচ্ছে। লেখা ভালো হচ্ছে তো? হ্যাঁ। নিজের লেখা দেখে কি বুঝছেন, ভালো হয়েছে? হ্যাঁ, এখন উন্নতি হচ্ছে। উন্নতি উন্নতি ঠিক হচ্ছে। ঠিক, এই একদম প্র্যাকটিস করলে তো উন্নতি হবে। যুক্তাক্ষর নিয়ে একটু সমস্যা হয়েছে। এই যুক্তাক্ষরে এটা আপনি একটু কালকে বোধহয় এটা শেয়ার করবেন আমাদের সঙ্গে, তাহলে আমরা প্র্যাকটিস করে নিতে পারবো। এখানে বেশি দেওয়া নেই, আপনাদের শুধুমাত্র দিক নির্দেশ করার জন্য কিছু কিছু দেওয়া আছে। আপনাদের যদি অসুবিধা হয় বলতে পারেন, আমি লিখে দেখাতে পারি এখানে যদি কোনো থাকে সেরকম কিছু, অথবা প্র্যাকটিস করতে থাকুন, যখন অসুবিধা হবে তখন বলবেন। সেটাই ঠিক। ঠিক আছে, সাদেকা ম্যাম কি বলছেন? দয় জফলা আর দয় দয়, এইটা একটুখানি লিখবেন, আমার একটু কনফিউশন হচ্ছে। ঠিক ঠিক, লিখছি। দয়ে জফলা এবং দয়ে দয়। কি হলো, প্রিন্টার নিচ্ছে না কেন? এক মিনিট। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, দ তো লেখার সময় আমরা এরকম ভাবে লিখি, তাই না? এটা দ হয়েছে তো? ঠিক আছে। তো দয়ে দয়ে লেখার সময় এরকম ভাবেই এখানে আমরা আরো একটি দ লিখে দেব। এখানে যদি আমরা লিখি তাহলে কেমন হবে? এরকম ভাবে এসে এখান থেকে আরো একটি আমরা বের করে দেব। দেখা গেছে দয়ে দয়ে এই অংশে দেখুন ডান দিকে। হ্যাঁ, ঠিক আছে। আর দয়ে জফলা হচ্ছে, দয়ে জফলা হবে এই যে এখান থেকে আমরা যদি শুরু করি ওপরের মাত্রা থেকে, এইরকম ভাবে আসবে। য় যেরকম হয় না, জফলা যেরকম হবে য়, সেই অংশটি থাকবে। আর ওপরে এখান থেকে একটু আমাদের বের করতে হবে। আরো একবার লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে দয়ে জফলা। ঠিক আছে। ঠিক আছে, আর কিছু? আর কিছু জিজ্ঞাসা আছে কারোর? ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমা বিভক্তি পড়ব। প্রথমা বিভক্তি জানেন কি বিষয়? কারো জানা আছে? প্রথমা বিভক্তি শুনেছেন নাম কখনো আগে? সংস্কৃত পড়েছেন তো 7-এ বা কখনো? বা বাংলাতেও আমরা জানি কিছু বিষয় থাকতে পারে এরকম।
প্রথমা সম্বন্ধে কিছু জানেন কেউ? যেটুকু জানেন বলুন। প্রথমা বিভক্তি সম্বন্ধে কারো জানা আছে? তিতা সন্ধি এটা বলছেন, তিতা সন্ধি শীতস্থ এসব পড়েছিলাম অনেক আগে। না, সেটা এখানে সম্বন্ধ নেই। ঠিক আছে, চলুন তাহলে আমরা জেনে নিই। কথা বলা হয়ে গেলে মিউট করে নেবেন সাথে সাথে। এখানে প্রথমা বিভক্তি আমরা জানার আগে কিছু বিষয় জানবো যেগুলি ওপরে লেখা আছে: বিভক্তি, প্রাতিপদিক, বচন, লিঙ্গ আর অব্যয়। বিভক্তি বলতে শব্দের একটা বিভাজন। শব্দ, একটি শব্দ অনেকগুলি রূপ হতে পারে একটি শব্দের। যেমন ধরুন, এখানে উদাহরণ দেওয়া আছে বৃক্ষ। বৃক্ষ, কয়ে মূর্ধর ষয়ের উচ্চারণ হবে ষ, বৃক্ষ। তো বৃক্ষ এই যে মূল শব্দ, এটার অনেক রকমের রূপ হতে পারে। তো সেটাকেই আমরা বিভক্তি বলছি। নানান যে ভাগ হয়ে থাকে সেই ভাগগুলিকে আমরা এক একটি বিভক্তি বলে থাকি। তো সেটার প্রথমত 7টি ভাগ হয়ে থাকে সপ্তমী পর্যন্ত। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এতদূর পর্যন্ত ভাগ হয়ে থাকে। আর একটি প্রথমার মতোই, তার নাম হচ্ছে সম্বোধন। সম্বোধন, সেটা প্রথমার মতোই, সেজন্য প্রথমাতেই তার অন্তর্ভাব, প্রথমার মধ্যেই তাকে ধরা হয়। তাহলে প্রধানত 7 রকমের বিভক্তি হয়ে থাকে, এটা আপনাদের মনে রাখতে হবে। 7 রকম বিভক্তি। তারপরে আসছে প্রাতিপদিক। প্রাতিপদিক বলতে আমাদের যে নাউন হয়, যেরকম বৃক্ষ বলছি, তো এটার যে মূল রূপ, এই যে 7টি বিভক্তিতে আলাদা আলাদা রূপ হবে, কিন্তু এটার যেটা মূল রূপ, যেটা হচ্ছে এর মূল রূপ, সেটাকে আমরা বলবো প্রাতিপদিক। 7টি বিভক্তি ছাড়া যেটা তার মূল রূপ, সেটাকে আমরা বলবো প্রাতিপদিক। তো প্রাতিপদিক কখনোই আমরা প্রয়োগ করতে পারি না বাক্যের মধ্যে। বাক্যে প্রয়োগ করতে হলে আমাদেরকে বিভক্তি যোগ করতে হয়। বিভক্তি ছাড়া আমরা বাক্যে প্রয়োগ করতে পারি না। তো যে মূল রূপ যেটা, সেটা শুধুমাত্র তার পরিচয়ের জন্য, সেটা কিন্তু বাক্যে প্রয়োগ করা যায় না। তো মূল রূপটাকে আমরা বলবো প্রাতিপদিক। আর বাক্যে যেগুলি প্রয়োগ হবে সেগুলিকে আমরা বলবো বিভক্তি। এবার এই শব্দের, যেটা আমরা বাক্যে প্রয়োগ করছি, প্রতিটা বিভক্তিতে আবার 3টি করে ভাগ থাকবে। প্রতিটা বিভক্তিতে 3টি করে ভাগ থাকবে সংখ্যা অনুসারে: একবচন, দ্বিবচন আর বহুবচন। যদি আমরা একটি বস্তু বা ব্যক্তিকে বোঝাতে চাই, তখন আমরা একবচন প্রয়োগ করব। যদি দ্বিবচনে প্রয়োগ করি, তখন তাহলে 2টি বস্তু বা ব্যক্তিকে বোঝাতে হবে। আর যদি 2-এর বেশি কোনো কিছু বোঝাতে চাই, তখন আমরা বহু বচনের যে রূপ আছে সেটা আমরা প্রয়োগ করব। তাহলে একই শব্দের 7টি বিভক্তি হবে এবং প্রতিটা বিভক্তির 3টি করে বচন হবে। বচন বলতে সংখ্যা অনুসারে তার 3টি করে রূপ হবে। 7টি রূপ হবে বিভক্তি অনুসারে এবং প্রতিটার আবার 3টি করে রূপ হবে বচন অনুসারে। মোট রূপ হয়ে গেল 21টি। বোঝা গেছে এতদূর পর্যন্ত? স্যার আরেকবার বলুন, মানে ঠিক ক্লিয়ার হলো না কনসেপ্টটা। বাকিদের মধ্যে কেউ ক্লিয়ার করতে চান? দেবব্রতকে বোঝাতে চান কেউ? আমি অন্তকাইন বলছি, আপনি আর একবার বলুন।
আচ্ছা ঠিক আছে, বাকিদের মধ্যে থেকে কেউ বোঝাতে চান? কেউ বুঝেছেন এরকম মনে হচ্ছে? না স্যার, একটু কোনো এক্সাম্পল দিয়ে একটু বলবেন তাহলে, মানে শব্দ, কোনো একটা শব্দকে ধরে। হ্যাঁ, সেটা এখানে বলা আছে। এই যে প্রথম রূপ দেখতে পাচ্ছেন, বৃক্ষ, বৃক্ষাহ, বৃক্ষৌ, বৃক্ষাহ, দেখা যাচ্ছে তো স্ক্রিনে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। মানে ওই হুম 7টা বিভক্তি, মানে 7 রকমের বিভক্তি হলে ওই ওটাও একটা আর কি, বুঝতে একটু শব্দ মানে হুম না, উদাহরণের সাথে সেটা হলে। আমরা আজকে পড়বো না, সেটা দিলে আচ্ছা পরে আচ্ছা কনফিউশন হবে, সেই জন্য। আচ্ছা, ঠিক তো আছে। এই যে প্রথম সারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম সারিটা দেখুন, বৃক্ষাহ, বৃক্ষৌ, বৃক্ষাহ, এটা হচ্ছে সংখ্যা অনুসারে করা আছে। এক সংখ্যা বোঝানোর জন্য বৃক্ষাহ, দুই সংখ্যা বোঝানোর জন্য বৃক্ষৌ, দুইয়ের বেশি গাছ বোঝানোর জন্য বৃক্ষাহ, একটি গাছ হলে বৃক্ষাহ, দুটি গাছ হলে বৃক্ষৌ, দুইয়ের বেশি হলে বৃক্ষাহ। বোঝা গেছে? এটা হচ্ছে বচন, মানে সংখ্যা অনুসারে রূপ। তো এটারই যখন আমি বিভক্তি বাদ দিয়ে দেব, বিভক্তি বাদ দিয়ে দিলে মানে বিসর্গও নেই ধরে নিন, তারপরে ঔকার যেটা হয়েছে দুই বচনে, ঔকারও নেই, অথবা এখানে যে আকার বিসর্গ হয়েছে বহু বচনে, এটাও থাকবে না। এটার একটা মূল রূপ আছে। মূল রূপটা হচ্ছে, আমি বিভক্তি লেখা আছে তার পাশে লিখে দিচ্ছি, এখানে মূল রূপ যেটা হবে সেটা হবে বৃক্ষ, বৃক্ষ, শেষে অকার থাকবে শুধুমাত্র, বৃক্ষ। এটা হচ্ছে প্রাতিপদিক, মূল রূপটাকে আমরা বলবো প্রাতিপদিক। আর এটার 7টি ভাগ আমরা করেছি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। ঠিক আছে, আর সম্বোধন বলে যেটা আছে সেটা প্রথমার মতোই হবে, ওটা আমরা দেখব পরে। এতদূর পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, একজন কেউ বলুন, প্রাতিপদিক বলতে কি বোঝায়? উত্তর বলুন, রাকেশ। স্যার আমাদের যে কোনো ভাষার ক্ষেত্রে আর কি শব্দের যে ভান্ডার, সেই শব্দের যে মূল শব্দ দেওয়া থাকে আর কি, সেগুলো দুটো চরিত্র থাকে, একটা হচ্ছে নাম চরিত্র, একটা ক্রিয়া চরিত্র। এবং এই নাম চরিত্রের যে শব্দ মানে যে শব্দগুলো আর কি মূল যে শব্দ, সেগুলোকে আমরা নাম বা প্রাতিপদিক বলি আর কি। হুম দেখুন, যেরকম ধরুন, আমরা যদি বাংলাতে ধরি, বাংলাতে ধরুন একটা গ্রামের নাম যদি বলেন আপনি, বা গাছ নিয়ে আমরা যখন এখন বলছি, তাহলে গাছ শব্দটাই যদি আমরা নিই, তাহলে বাংলাতে আমরা কি বলি? গাছ। তাহলে এই যে গাছ, এটা হচ্ছে প্রাতিপদিক, গাছ এটা হচ্ছে প্রাতিপদিক, মূল শব্দ যেহেতু। যখন আপনাকে বলতে বলা হবে যে এটার কি অর্থে যখন প্রয়োগ করতে বলা হবে, তখন দেখুন একটা যদি আমরা প্রয়োগ করি যে গাছে অনেক ফল রয়েছে, তাহলে এখানে কি হয়ে গেল? গাছে, একার যোগ হয়ে গেল, গাছে। তো এটাকে আমরা বলবো বিভক্তি। বোঝা গেছে? গাছে, অথবা স্যার আমি গাছের বুঝতে ফল। পারছি না স্যার, আমাকে আরেকটু মানে যদি ক্লিয়ার করবেন, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, তাহলে আপনাকে ইংরেজিতে বোঝাই। না স্যার, আপনি বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা যখন বলছি আহ, আমরা বিভিন্ন প্রিপোজিশন প্রয়োগ করে থাকি তো ইংলিশে, প্রিপোজিশন প্রয়োগ করে থাকি বিভিন্ন। দেবব্রত মন্ডল শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো প্রিপোজিশন ইউজ করে থাকি, প্রিপোজিশন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো প্রাতিপদিক। ওকে। ঠিক আছে? হুম তো স্যার, ঠিক সেই আছে। সেই প্রিপোজিশন গুলিকেই আমরা এখানে বলছি বিভক্তি। বুঝলাম স্যার, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক। রাকেশ তেওয়ারি বলুন।
রাকেশ তেওয়ারি হাত তুলেছেন। ও সরি, ওটা হাতটা তোলা ছিল পিছনে। আচ্ছা, ঠিক আছে। বলছি স্যার, বিভক্তিটা বাংলায় বলবো, বিভক্তি ব্যাপারটা? হ্যাঁ, বলুন কি বলছেন। স্যার বিভক্তি হচ্ছে মানে আমরা বলতে পারি যে বিভক্তি ছাড়া কোনো শব্দকে পদে পরিণত করা যায় না। বিভক্তি অ্যাকচুয়ালি একটা বাক্যে আর কি শব্দের মানে একটা বাক্যে শব্দের পদে পরিণত হওয়ার একটা গেট পাস। এবার ধরুন আমাদের যে নাম পদের শব্দগুলো আছে সেগুলো যখন একটা বাক্যে ব্যবহৃত হয় তারা ক্রিয়ার সঙ্গে নানা রকম সম্পর্কের মধ্যে থাকে, যেগুলোকে আমরা কারক বলি। যেমন কর্তৃকারক, কর্মকারক, মানে কোথাও হয়তো সেই নাম পদটা বাক্যে কর্তার কাজ করে, কোথাও কর্মের কাজ করে। তো যেখানে কর্তার কাজ করে সেখানে হয়তো দেখা গেল যে সে একটা বিভক্তি নিয়ে গেল, আবার যেখানে কর্মের কাজ করে সেখানে একটা আলাদা বিভক্তি নিয়ে যায়। এবং বাংলা ভাষায় যেমন ধরুন আমাদের বিভক্তির সংখ্যাটা খুব কম, মাত্র 5টি, তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে কি দেখা যায় যে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে আর কি বিভিন্ন মানে একটা বিভক্তি বারবার ফিরে আসে। যেমন ধরুন যদি কর্মকারকে আমরা ধরি, যেমন কে বিভক্তিতে আসে, মানে আমি শব্দটা কে কে বিভক্তি নেওয়ার পরে সেটা একটা অবজেক্ট হিসাবে বা কর্ম হিসাবে কাজ করতে পারে, যেটা হচ্ছে আমাকে। হুম, তাহলে এই অ্যাকচুয়ালি বিভক্তিটা হচ্ছে একটা ক্রিয়ার সাথে একটা নাউনের আর কি সম্পর্কটা আর কি মানে বোঝা যায় আর কি বিভক্তি দেখে নিয়ে আর কি। হ্যাঁ, ক্রিয়ার সাথে সম্বন্ধ সেটা হচ্ছে আপনার কারক হয়ে যাচ্ছে। এখানে হ্যাঁ, ক্রিয়ার সাথে সম্বন্ধের কথা নয়, এটা হচ্ছে শব্দেরই একটা বিভাজন, যেটা আমাদের বাক্যে প্রয়োগ করা হয়, সেটাকে আমরা বলবো বিভক্তি। মূল শব্দের সাথে বিভক্তি যোগ করে বাক্যে আমরা প্রয়োগ করে থাকি। ঠিক আছে। ঠিক আছে। তো মূল শব্দ যখন আমরা বাক্যে প্রয়োগ করতে যাব, যেরকম ভাবে আমরা ইংরেজিতে প্রিপোজিশন প্রয়োগ করে থাকি মূল শব্দের সাথে, সেরকম ভাবে বিভক্তিগুলি কাজ করে। তো আমরা যখন প্রয়োগ করব আরো স্পষ্ট হবে বিষয়টা। এখন আমরা এটুকুই জেনে রাখি। বচন মানে সংখ্যা। অনন্যা চক্রবর্তী বলুন। স্যার একটু একটা এক্সাম্পল দেবো, দেখবেন যে বুঝেছি কিনা। বলুন। হ্যাঁ, যেমন যদি আমি ইংলিশে বলি তাহলে ফ্রেন্ড হচ্ছে আমার রুট ওয়ার্ড, তো এখানে ওটা হবে প্রাতিপদিকম। এবার যদি ইংলিশে যেমন আমরা সাফিক্স বা প্রেফিক্স লাগাই, আনফ্রেন্ড বা ফ্রেন্ডলি, তাহলে সেটা হবে বিভক্তি যখন না, আমরা সেন্টেন্সে ইউজ করি। না, না, না। না, আচ্ছা ফ্রেন্ড, টু ফ্রেন্ড এরকম হতে পারে, ফ্রম ফ্রেন্ড। আচ্ছা, মানে প্রিপোজিশনই হবে। অফ ফ্রেন্ড, এইগুলি আচ্ছা, হচ্ছে বিভক্তি। বিভক্তি, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ সংঘমিত্রা ম্যাম বলুন। স্যার আমিও একটু বলছি। যেমন যদি শব্দটাকে আমরা ধরে নিই, যে প্রাতিপাদিক যে শব্দটা ধরে নিলাম বাড়ি, হুম, তাহলে যখন সেটাকে বিভক্তি হয়ে যখন ব্যবহার হচ্ছে মানে একটি বাক্যে যখন যাচ্ছে, তখন যদি বলি যে এই বাড়িটিতে অনেক গাছ আছে, এটা কি ঠিক হলো? মানে আমি ঠিক বুঝেছি? মানে এটাই ঠিক, কি এরকমই? ঠিক, ঠিক, ঠিক বুঝেছেন। বাড়িতে হ্যাঁ, হতে পারে, অথবা বাড়ির মধ্যে, এরকম যখন আমরা বলি বাড়ির। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ স্যার। বাড়ির অথবা বাড়িতে অথবা বাড়িকে। ঠিক আছে, হ্যাঁ স্যার, বাড়ির দ্বারা, এরকম ধরনের। এইরকম। ঠিক, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান? এরপর হচ্ছে আমি লিঙ্গ। হ্যাঁ, বলুন। আমি অন্তরায় বলছি যে আমরা যেমন বাড়িকে বিক্রি করা হবে, এটা তো আমার কে বিভক্তিতে হলো। ঠিক, ঠিক। বাক্যে যখনই প্রয়োগ করছেন তখন তো অবশ্যই বিভক্তি যোগ করেই প্রয়োগ করতে হয়। ঠিক। ঠিক আছে। তো লিঙ্গম, এই জিনিসটা আমরা আগের দিন কিছুটা বুঝেছিলাম যে লিঙ্গম বলতে শব্দের একটা চিহ্ন। শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো সেরকম শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ আর ক্লিবলিঙ্গ শব্দ। আর অব্যয় বলে কিছু শব্দ আছে যাদের হচ্ছে কোনো রকম বিভক্তি লিঙ্গ বচন হয় না,
সবসময় তারা একই রকম ভাবে একই রকম রূপেই থাকে, তাদেরকে বলবো আমরা অব্যয়। কিছু শব্দ যেরকম হচ্ছে চ, চ মানে হচ্ছে এবং, অ্যান্ড, তাহলে চ যখন আমরা প্রয়োগ করব, এটার কোনো বিভক্তি হবে না, কোনো লিঙ্গ হবে না, কোনো বচন হবে না, এটা সবসময়ই একই রকম রূপ থাকবে। যেরকম বৃক্ষাহা বৃক্ষো বৃক্ষাহা, নরহা নরৌ নরাহা, দেবাহা দেবৌ দেবাহা, এরকম পরিবর্তন হচ্ছে, এগুলি হচ্ছে স্বাভাবিক শব্দ, এগুলির লিঙ্গ বচন বিভক্তি সবকিছু হতে পারে। কিন্তু অব্যয় যখন বলবো, অব্যয় মানে হচ্ছে এর কোনো কিছুই হবে না, এর হচ্ছে সবসময় একটাই রূপ হবে, বোঝা গেছে? অথবা হতে পারে অপি, অপি মানে হচ্ছে ও অর্থে যেটা আমরা বাংলাতে প্রয়োগ করে থাকি, আমিও, সেও, ঠিক আছে, এরকম ধরনের যেটা প্রয়োগ করি ও অর্থে, তো সেটার সংস্কৃতে আমরা বলবো অপি, অপি। তাহলে এটাও হচ্ছে একরকম অব্যয়। তো এইটার প্রয়োগ করার সময় আমরা কোনো বিভক্তি যোগ করব না। তো এরকম অনেক অনেক বিভক্তি আছে, সেগুলি অব্যয় আছে, যেগুলি আমরা আস্তে আস্তে জানবো। এখন শুধুমাত্র ধারণাটা একটু মনে রাখবেন যে কি রকম বলা হচ্ছে, সেটা একটু মনে রাখলেই হবে। তাহলে এখানে যে 5টি বিষয় বলা হলো, বিষয়টা মোটামুটি বোঝা গেছে। কোনো জিজ্ঞাসা থাকলে আরেকবার লাস্ট জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, অব্যয় কি বুঝলেন বলুন একজন, যে কোনো। অব্যয় বলতে কি বুঝলেন? স্যার আমি বলছি, অন্ত গায়ন বলছি। সাদিকা ম্যাম বলুন। বলছি যে অব্যয় মানে যে না, আপনি হাত তোলেননি তো, আপনি বলছেন কেন? আপনাকে বললাম হাত তুলতে হবে, তারপরে আপনি বলবেন যখন বলতে বলবো। অনন্ত কুমার গাইন, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। সাদিকা ম্যাম বলুন। অব্যয়তে লিঙ্গ বিভক্তি হয় না, যেমন উদাহরণস্বরূপ চ, অপি, অপি মানে বাংলাতে ও, আমি ও, আর চ হচ্ছে এবং। ঠিক, তাহলে ওগুলিতে বচন বা লিঙ্গ বা বিভক্তি এগুলি কিছু হয় না। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কারোর প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারে। এবার আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শুধুমাত্র প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তির মতোই হচ্ছে একটা বিষয় আছে, যেটা হচ্ছে সম্বোধন বললাম। সম্বোধনটার রূপও প্রথমা বিভক্তির মতোই হয়। তো সম্বোধনটা আমরা আগে পড়ে নিই। সম্বোধনের অর্থ হচ্ছে অভিমুখীকরণম, ব্র্যাকেটে লেখা আছে অভিমুখীকরণম, মানে কাউকে যখন আমরা ডাকি, যদি আমরা বলি যে কারোর নাম ধরে যদি ডাকি, যদি আদিত্য কারোর নাম হয়, তাহলে আমরা কি বলবো? হে আদিত্য। বাংলাতে কি বলবো? হে আদিত্য, হে আদিত্য বলে আমরা ডাকি যেরকম। তো সেটাকে অভিমুখকরণ, কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা যখন তাকে ডাকছি, কোনো কিছু বলার জন্য বা পড়ানোর জন্য, যা কিছু হতে পারে, তো সেই যে আহ্বান, সেটাকে আমরা বলবো সম্বোধন। তো সেই সম্বোধনে হচ্ছে প্রথমা বিভক্তির মতোই রূপ হয়, একই রকম রূপ হয়, শুধুমাত্র এক বচনের রূপটি একটু পাল্টে যায়। এক বচনের রূপে দেখুন এখানে বিসর্গ হয়নি, প্রথমার রূপে দেখেছি আমরা এখানে বিসর্গ হয়েছে, এখানে বিসর্গ হয়নি, বৃক্ষা হয়েছে। তাহলে হে বৃক্ষা, হে বৃক্ষৌ, হে বৃক্ষাহা, দুই বচন বহু বচন একই হবে, বৃক্ষৌ বৃক্ষাহা। কোথাও কোথাও আবার 3টি রূপই সমান হয়ে যায়, প্রথমা দ্বিতীয়া এক বচন দুই বচন বহু বচন 3টি রূপই প্রথমার সাথে মিলে যায়, একদম হুবহু মিলে যায়। সেই জন্য প্রথমা আর সম্বোধন এটাকে একসঙ্গে মনে রাখলেই আমাদের সুবিধা হবে। তো সম্বোধনের অর্থ কি বললাম? যে কাউকে কখনো অভিমুখ করার জন্য, কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য যখন আমরা কাউকে ডাকবো, তখন হচ্ছে আমরা সম্বোধন এটা ব্যবহার করব। হে বৃক্ষ, হে বৃক্ষৌ, হে বৃক্ষাহা। হেটা অপশনাল, এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। বোঝা গেছে সম্বোধন বিষয়টা? একজন বলুন যিনি বুঝেছেন।
বাকিদের বুঝিয়ে দিন। বলুন, কে বলবেন? সঙ্গমিত্রা ম্যাম বলুন। সম্বোধনের বিষয়টা ওটা যেটা ওই প্রথমা বিভক্তির মতনই হচ্ছে। এটা মানে এখানে যে কাউকে যখন সম্বোধন করে, যেমন আমরা বলি যে এই যে শোনো, সেই রকম আর কি। এখানে হে বৃক্ষা, হে বৃক্ষ, হে বৃক্ষাহা, তিনটে বচনে আসছে। কিন্তু প্রথম যে বচন, যেখানে আমরা প্রথমা বিভক্তিতে দেখতে পাচ্ছি যে ওখানে বিসর্গর ব্যবহার হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে বিসর্গর ব্যবহারটি হচ্ছে না। এবং এই যে হে বলে যে সম্বোধনটা করা হচ্ছে, সেটাও না করে শুধু যদি বৃক্ষৌ বা বৃক্ষাহা করা যায়, তাহলে সেটাকেও সম্বোধন বলেই ধরা হবে, তাই তো স্যার? ঠিক ঠিক, একদম সঠিক বলেছেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমারই আছে। এই যে আমরা এইটা কি যে মানে শব্দটি যে শব্দই হোক না কেন, বিসর্গ প্রথম বচনে সম্বোধনের ক্ষেত্রে বাদ থাকবে, তাই তো? মানে এখানে যেমন আমরা এটা বৃক্ষ, যদি সেম এইটা যদি একই রকম শব্দ হয় তাহলে আমরা এটা করতে পারি। একই রকম বলতে এটা যেরকম বৃক্ষ মূল শব্দ ছিল বৃক্ষ, তাই তো? অকারান্ত বলতে পারি, শেষে অকার আছে, শেষে হ্যাঁ। অকার আছে, এরকম যদি শব্দ হয় তাহলে আমরা এরকম ভাবে করতে পারি। আচ্ছা, ঠিক আছে। দৃক্ষ শব্দ অথবা দেব শব্দ, আদিত্য শব্দ, তারপরে যা কিছু আছে শেষে যদি অকার থাকে, আমরা যেটা প্রাতিপদিক যেটা বুঝলাম এখনই, যে মূল শব্দ যেটা, সেই মূল শব্দটা যদি শেষে অকার থাকে তাহলে রূপগুলি একই রকম হবে। ক্লিয়ার বাকিদের? প্রচেতা আছেন? প্রচেত, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বোঝা গেছে? কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ বোঝা জিজ্ঞাসা গেছে, করতে পারেন। পরিষ্কার। না না, একদম ঠিক আছে। সাদেকা ম্যাম বলুন। হ্যাঁ, আমি একটা কনফিউশন একটু ক্লিয়ার করতে চাইছি। আমরা যেটা যেমন হরে কৃষ্ণ, এই হরে কিন্তু সম্বোধন, এখানে হরি হলো না। আমরা কিন্তু হরিকেই হরে কৃষ্ণ বলে যে সম্বোধনটা করি, তখন ওই যে একার হয়ে যাচ্ছে। এখানে দুটোর মধ্যে একটু মিলটা কম রয়েছে। হ্যাঁ, সেটা তো শেষে দেখুন হরি শব্দ যদি আমরা ধরি, ওর প্রাতিপদিক হচ্ছে বা মূল শব্দ হচ্ছে হরি, শেষে ইকার আছে, তাই না? সেই জন্য ওর ক্ষেত্রে আলাদা রকম রূপ হবে। আচ্ছা, আমি একটু আগেই বললাম যে শেষে অকার আছে, এরকম শব্দগুলি একই রকম হবে একই। আচ্ছা, এই বৃক্ষ শব্দের মতো। ঠিক 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 আছে, তাহলে আজকে আমরা প্রথমা বিভক্তি এবং সম্বোধন একসাথে আমরা পড়ব। সম্বোধনে বিশেষ আমরা জোর দিচ্ছি না, শুধুমাত্র আহ্বানের সময় আমরা সম্বোধন ব্যবহার করব। কিন্তু প্রথমা বিভক্তির অনেক প্রয়োগ আছে, মানে অনেক প্রয়োগ বলতে প্রধান প্রয়োগই হচ্ছে প্রথমা বিভক্তি। কারণ প্রথমা বিভক্তি ছাড়া বাক্যের মধ্যে অন্য কিছু প্রয়োগ করতে গেলে প্রথমেই প্রথমা বিভক্তি প্রয়োজন। কারণ এটা হচ্ছে কর্তাতে হয়ে থাকে, কর্তা বলতে সাবজেক্ট। তো এখানে আমরা শব্দের রূপগুলি দেখব, তারপরে আমরা কি নিয়ম আছে প্রথমা বিভক্তি প্রয়োগ করার, কি নিয়ম আছে, এবং আমরা সেটা প্রয়োগ করেও দেখব। একই রকম বাক্য কিভাবে আমরা গঠন করতে পারি সেটাও আমরা দেখব। তার আগে আমরা এখানে কিছু অভ্যাস করে নেব যে রূপগুলি কেমন হতে পারে। রূপ, শব্দ রূপ এবং ক্রিয়ারূপ, ক্রিয়াপদের যে রূপ, এই দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম দিন আজকে আমরা বলে রাখছি, এখানে কিন্তু যিনি ফাঁকি মারবেন তিনি কিন্তু একটুও শিখতে পারবেন না।
কারণ শব্দ ছাড়া তো কোনো ভাষা শেখা যায় না। শব্দ বা ওয়ার্ড বলুন আর ভার্ব বলুন, এই দুটি বিষয় তো একদমই দরকার, বাকিগুলি পরে পরে আসবে। কিন্তু শব্দ মনে রাখতে হবে আপনাদের, শব্দের রূপগুলি মনে রাখতে হবে, নামপদ এবং ক্রিয়াপদ। তো এখানে প্রথমা বিভক্তির রূপগুলি আমরা অভ্যাস করব যে কিরকম ভাবে হতে পারে, কিরকম শব্দ রূপ হয়। তো এখানে প্রথমেই যেটা আছে দেখুন, রাম শব্দ অকারান্ত শব্দ বলা হচ্ছে, কারণ শেষে অকার আছে, প্রাতিপদিক বা মূল শব্দের শেষে অকার আছে, সেই জন্য একে বলা হচ্ছে রাম, এটাকে অকারান্ত বলা হচ্ছে। তো এর যে প্রথমা রূপগুলি হবে রামঃ, রামৌ, রামাহা, রাম, রামঃ, রামৌ, রামাহা, এক বচন, দুই বচন, বহু বচন। এবার বৃক্ষ শব্দ দেখলেন, রাম শব্দ দেখলেন, একই রকম রূপ হচ্ছে। তো এইরকমই যে সমস্ত শব্দগুলি আছে এক একজন এক একটি করে বলুন, তিনটি রূপ কি কি হতে পারে অন্যান্য শব্দ বলুন। কে বলবেন? মনোজেশ। রামের বহু বচন হয় বা দ্বিবচন হুম হয়? হুম কি হবে? রাম তো একজন ব্যক্তি ধরা হচ্ছে এখানে। রাম একজনই, বহুজন হতে পারে না রাম। হ্যাঁ, হতে পারে, কিন্তু এখানে যদি তিনজন রাম এসে দাঁড়ায় হুম সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে, মানে বুঝতে পারছি না ঠিক। দেখুন, আমি যদি বলি আপনার নাম নিয়ে, আপনি আছেন, সাথে আপনার 5 জন বন্ধু আছে, তাদের নাম আলাদা হতেই পারে, কিন্তু আমি যখন কাউকে বলবো তখন কি বলবো? মনোজেশ রা, তাই তো? বহু বচনে বলবো তো, আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হলো। মনোজেশ রা। ঠিক তাহলে আছে। সেই রকমই রামে রা, সেটাই সংস্কৃতে হয়ে যাবে রামাহা। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। ঠিক। তো এখানে যেটা বলতে বললাম আপনাদের, যে অন্য শব্দের রূপগুলি কেমন হবে, অকারান্ত, ইকারান্ত, ওকারান্ত, যে সংঘমিত্রা ম্যাম বলুন। সংঘমিত্রা দাশগুপ্ত বলুন। হ্যাঁ স্যার, যদি দেব শব্দকে ধরে বলি, মানে দেব নয়, দেব। দেবা, হ্যাঁ দেবা যদি বলি, তাহলে অকারান্ত শব্দ হলে এক বচনে হবে দেবঃ, দ্বিবচনে হবে দেবৌ, আর বহু বচনে হবে দেবাহা। দেবাহা, আমার ব উচ্চারণটা একটু হয়তো দেবাহা। দেবাহা, দেবাহা। ঠিক ঠিক দেবাহা, আর দেবৌ ঠিক আছে। দ্বিবচনে। ঠিক হয়েছে, উচ্চারণ ঠিক আছে। আর কেউ বলবেন নতুন হ্যাঁ স্যার, শব্দ? আমি অন্তকুমার গায়েন বলছি। বলুন। যেমন শ্যাম শব্দ, শ্যামা, শ্যামৌ, শ্যাম শব্দ বলবেন না, শ্যাম নয়, শব্দটি হচ্ছে শ্যাম, শ্যাম, অকার আছে। হ্যাঁ হ্যাঁ, শ্যাম, শ্যামৌ, শ্যামাহা। হ্যাঁ, এক বচনে যখন বলছেন সেখানে তো বিসর্গ হবে না, শ্যামহা বলুন। শ্যামহ, শ্যামৌ, আর শ্যাম আহা। অনন্যা মিউট করবেন। হ্যাঁ বলুন, শ্যামহা বলুন। শ্যাম আহা, শ্যামহা, শ্যামৌ, শ্যামাহা। শ্যাম আহা, শ্যাম আহা, শ্যামৌ, শ্যাম আহা। ঠিক হচ্ছে আছে, স্যার? একদম সঠিক। দেবব্রত মন্ডল বলুন। স্যার এটাও হতে পারে, যেমন ধরুন নর যদি বলা হয়, নর, ওটার এক বচনে নরহ, ঠিক দ্বিবচনে
নরৌ, হুম, আর বহু বচনে নরাহা। ঠিক। এরপরে আমরা ইকারান্তে আসছি। মধুমিতা ঘোষ বলুন। স্যার বালক শব্দটাকে যদি বলি, এক বালক শব্দ বচনে নয়, শব্দটা হবে বালক। বালকাহ, না, বিসর্গ এক নেই। প্রথমে বালক, প্রাতিপদিক বলতে হবে। প্রাতিপদিক বলার সময় অকার সহকারে বলতে হবে। বালক। বা- বালক, হুম, এক বচনে হবে স্যার বালকাহ, ঠিক। দ্বিবচনে বালকৌ, হুম, আর বহু বচনে বালকাহা, ঠিক। বালকাহা, বালকাহা, ঠিক। বালক। এবার ইকার দিয়ে বলুন, শেষে ইকার থাকবে এরকম। ইকার থাকবে, কিন্তু সেটা পুংলিঙ্গ হতে হবে। সাদেকা বলুন। মুনি শব্দটা হবে মুনি, হ্যাঁ, মুনি শব্দ হবে। তাহলে মুনি বিসর্গ, আর দীর্ঘি হবে মুনি, মুনয় অ, মুনা ইয়াহা, অ ইয়াহা। ইহ, মুনয় হ্যাঁ, অ। ইয়াহা, মু ন ময় হস্য দন্তের ন অন্তস্থ বিসর্গ, ঠিক। মুনয় অ। মুনা ইয়াহা, হ্যাঁ। ইয়া উচ্চারণ করার নিয়ম হচ্ছে ই এবং অ, ই এবং ই অ এবং এবং অ একসাথে তাড়াতাড়ি উচ্চারণ করলেই ইয়া উচ্চারণ হয়ে যাবে। মুনা ইয়াহা বলুন। মুনয় অহ, মুনয় অহ। ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে আরো। সঙ্গমিত্রা বলুন। ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। স্যার হরি শব্দটি হবে পুংলিঙ্গ, হরি। ঠিক। তাহলে হরি এক বচনে হরিহি, হুম, হরি মানে দীর্ঘি যেহেতু একটু টেনে হয়তো উচ্চারণ হবে হরি, ঠিক। আর হরায়াহা, একদম হরি। সঠিক। হরিহি হরি হরয়হা। ঠিক। তারপরে উকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঐশী বলুন। হ্যাঁ স্যার, তাহলে সখীটাও তো হবে এখানে। সখী শব্দ তো দীর্ঘি হয়ে গেল, আচ্ছা, ওকে। এটা তো হ্রস্বই হবে, তাই না? আর এখানে আমি আচ্ছা, বলতে ওকে। বলেছি পুংলিঙ্গে। সখী হলে সেটা তো স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। আচ্ছা, ওকে। হুম। তো পুংলিঙ্গ শব্দ উকার দিয়ে কি হতে পারে? শেষে উকার থাকবে। যেমন এখানে আছে সাধু, শেষে উকার আছে। এরকম আর কি শব্দ আছে পুংলিঙ্গ? স্যার শুভ, শেষে উকার থাকবে, শেষে উকার, শব্দের শেষে উকার। আচ্ছা আচ্ছা। বাকিরা চেষ্টা করুন, মনে পড়লে বলুন, চেষ্টা করুন। আমি জানি সকলেই পারবেন, কিন্তু এখানে বলতে হবে। আমি পারবো বলে শুধুমাত্র শুনে গেলে কিন্তু লাভ পাবেন না কিছুই, যতক্ষণ না আপনি বলছেন ক্লাসে। যিনি যত বেশি বলবেন তত বেশি শিখবেন। তো সেই জন্য প্র্যাকটিসটা দরকার, ক্লাসে বলা দরকার। স্যার অতনু, অতনু, হ্যাঁ, অতনু। হ্যাঁ অতনু পুংলিঙ্গ, উকার থাকছে তো লাস্ট। ঠিক। অতনু, তাহলে রূপ কি হবে বলুন? তিনটি রূপ কি কি হবে? এক বচন, দুই বচন, বহু বচন। অতনু, দেখে বিসর্গটা দেখে হবে বলুন, দেখে দেখে বলুন। অতনু, অতনুয়া, অতনুহু, অতনুহু, আর হুম, অতনু, আর ঠিক। অতনুহা। না, এখানে কি হবে? উকারটা ব হয়ে যাবে, উকারটা ব হয়ে যাবে। তাহলে কি হবে? অতনবহা, অতনবহা, অতনবহা। অতনুবহা।
তাহলে তনুবাহা আবার না, বলছি দানাবাহা, দানাবাহা। তনবাহা। স্যার আবার বলছি, অতনু, অতনু, বিসর্গ কোথায়? অতনুহ, অতনুহ, অতনুহ নয়, অতনুহু। অতনুহু, অতনুহু, অতনু, বিসর্গ বিসর্গ অতনুহ। উচ্চারণের নিয়ম বলেছিলাম আগের দিন, যে আগে যে স্বরবর্ণ থাকবে তার মতোই হচ্ছে হয়ের পরে স্বরবর্ণ বসাতে হবে বিসর্গ উচ্চারণের সময়। বিসর্গের উচ্চারণ হয়ের মতো হয়, কিন্তু হ সবসময় তো শেষে অকার যোগ করেই হবে না। যেমন রামহ, এখানে আমরা হয়ের পরে অকার যোগ করছি রামহ, কিন্তু এখানে সাধু হু, এখানে যেহেতু উকার আছে শেষে সেই জন্য হু বলতে হবে, হ বললে হবে না। বিসর্গের উচ্চারণ হবে হু, সাধু হু। সাধুহু, এখানে অতনুহু। ঠিক আছে, আর কেউ বলবেন? অথবা রিকারান্ত শব্দ বলতে পারেন পুংলিঙ্গে, যেটা কোনো পুরুষের নাম বা সম্বন্ধ, সংঘমিত্রা বলুন। এখানে পিতৃ রয়েছে, তাহলে ভাতৃ, হ্যাঁ ঠিক। ভাতৃ, হুম, ভ্রাতৃ, হ্যাঁ উচ্চারণটা হচ্ছে না হয়তো, তাহলে ভ্রাতা এক বচন, ঠিক। পিতরৌ, তাহলে ভ্রাতৃৌ, না, এখানে তয়ের পরে তো অকার আছে না, পিত্রৌ নয়, এটা পিতরৌ। পিতরৌ, আচ্ছা তাহলে তাহলে এটার উচ্চারণ হবে ভ্রাতৃরৌ, ভ্রাতৃরৌ, না না না, রিকার মাঝে আছে, রিকার মাঝে নেই, তাহলে ভাতৃ কেন হবে? ও তাহলে ভ্রাতরৌ, ভ্রাতরৌ, ভ্রাতরৌ। ভ্রাতরৌ, আর পিতরহ, তাহলে হুম, ভ্রাতরহ। ঠিক। প্রথম বর্ণ যেরকম আছে সেরকমই থাকবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। এখানে যেরকম পি, এটা দেখুন সব জায়গাতে একই আছে, সেরকমই ভ্রা, এটা একই থাকবে, এখানে কোনো পরিবর্তন নেই। ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরহ। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এইরকম পুংলিঙ্গ শব্দগুলি হবে। আপনারা আরো ভাববেন যে আর কি কি হতে পারে। আমরা স্ত্রীলিঙ্গ শব্দ কিছু দেখে নিই। শব্দ জানতে হবে, শব্দ না জানলে আপনারা কিন্তু বাক্য প্রয়োগ করতে পারবেন না। শব্দ এবং শব্দ বলতে নামপদ এবং ক্রিয়াপদ, এই দুই রকমই আপনাদের খুব বেশি করে অভ্যাস করতে হবে। বাকি নিয়ম তো নতুন নতুন শেখা যেতেই পারে। সুমন মুখোপাধ্যায় বলুন। সুমন মুখোপাধ্যায়। হ্যাঁ, আমি মাতা শব্দটা যদি বলি, এখানেতে মাতা, মাতা হচ্ছে, তারপরে এক বচনে মাতা, দ্বিবচনে হচ্ছে এখানে দেওয়াই আছে, দেখুন আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে মাতৃ শব্দ। ও শেষে আচ্ছা, দেখুন দেওয়া আছে মাতৃ শব্দ। ওটা তো দেখে দেওয়াই আছে, তাহলে তাহলে তো হ্যাঁ, করে মাতা হ্যাঁ, মাতৃর জায়গাতে আপনি এটা বলতে পারেন স্বস্ত্রী। স্বস্ত্রী বলে একটা শব্দ আছে, স্বস্ত্রী, যার অর্থ হচ্ছে বোন, সিস্টার, বোন। তো সেটার কি হতে পারে বলুন মাতৃ শব্দটা দেখে দেখে? স্বস্ত্রী শব্দ। শাস্ত্রী, তাহলে শাস্ত্রা, স্বসা, স্বসা, স্বসা। শশা। আচ্ছা, আপনি মাতা যেরকম হয়েছে সেরকমই স্বসা। শশা, আচ্ছা, তাহলে শত্রু, স্বসারৌ, স্বসারৌ। এখানে ত নেই, কিন্তু স্বস্ত্রী শব্দে ত নেই। আচ্ছা, আপনি মাতৃ শব্দে ত আছে, কিন্তু স্বস্ত্রী শব্দে তো ত নেই, তাহলে এখানে ত কেন বলছেন? ওই শস্ত্র যে বলছেন, এটা এটা মানেটা কি, তার মিনিং কি? সিস্টার, সিস্টার, বোন। ও আচ্ছা আচ্ছা, শস্ত্র হবে, তাহলে ওটা ঠিক পাচ্ছি না আমি। আমি স্পেলিংটা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দন্ত শয়ে বয়ে, দন্ত শয়ে রি, দন্ত শয়ে বয়ে, দন্ত শয়ে রি। আচ্ছা, এটা হচ্ছে মূল শব্দ, যেরকম মাতৃ শব্দ সেরকম স্বস্ত্রী শব্দ। ওকে।
তাহলে এবারে হবে এবার এবার বলুন তিনটি রূপ কি হবে? আহ, সস্রা সস্রা প্রথমটা এক বচনে, তারপরে হচ্ছে দেখুন সহজ নিয়ম বলে দিচ্ছি, ময়ের জায়গাতে দন্ত শয়ে বয়ে বসান, আর তয়ের জায়গাতে দন্ত স বসান, তাহলেই হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। শয়ে বয়ে শা শাসা শয়ে বয়ে শ্বাসা 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 এরকম একটা হচ্ছে। ওকে, শ্বাসা শ্বাসারৌ সসরহ শ্বাসারাহা শ্বাসারাহা। সসরহ, ঠিক আছে। ঠিক আছে। প্রজ্ঞা হাত তুলেছেন। স্যার ওই শাস্ত্রী শব্দটাই বলতে চাইছিলাম, উনি বলে দিয়েছেন তাই হাত নামিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একবার বলুন, অসুবিধা নেই, আপনি আর একবার বলুন। শাস্ত্রী শাসারৌ শাসারাহা। ঠিক, শ্বাসা এখানেই আকার হবে, আর কোথাও কিন্তু আকার হবে না সস্ত্রী শব্দে, ঠিক আছে? দ্বিবচনে শাসারৌ হবে না? শ্বাসা শ্বাসারৌ, আকার নেই। আচ্ছা শাসারৌ, ওকে ওকে, অকার আছে। ঠিক ঠিক। না আমি লিখে করছিলাম তাই জন্য, ঠিক আছে। হ্যাঁ দেখুন, অকার আছে। মাতৃ শব্দে মূল যেটা প্রাতিপদিক সেখানে আকার আছে, সেই জন্য এখানে আকার হয়েছে, কিন্তু স্বস্ত্রী শব্দে তো আকার নেই, তাই না? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ঠিক, ঠিক আছে। সেই জন্য প্রাতিপদিকটাকে মনে রাখতে হবে, তাহলে সব ঠিক হবে। আচ্ছা, আগে দেখুন লতা শব্দ আছে, লতা আকারান্ত শব্দ, আকার শেষে আকার থাকবে। লতা, সীতা, গীতা, মিতা, এরকম ধরনের নামগুলি আমরা বলতে পারি। মালা, আপনার নাম যেরকম প্রজ্ঞা, সংঘমিত্রা, এই নামগুলি এখানে হবে। এগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গে এবং আকারান্ত শব্দ। তো এইগুলি দু তিনটি বলুন, কে বলবেন? লতা লতে লতাহা, অন্য নাম হলে কি হবে? ঐশী বলুন। স্যার গায়িকা হবে, হ্যাঁ, গায়িকা হবে। গায়িকা, গায়িকে, গায়িকাহ। ঠিক। মধুমিতা বলুন। স্যার আমি বলবো? মধুমিতা বলুন। স্যার মালা, মালে, মালাহা। ঠিক, মালা, মালে, মালাহা। ঠিক। অনন্ত কুমার বলুন। হ্যাঁ স্যার স্বাগতা, রমা, রমে, রমাহা। ঠিক, রমা, রমে, রমাহা। ঠিক, রমা, রমে, রমাহা। তারপরে ইকারান্ত শব্দ, হ্রস্ব ইকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে, কে বলবেন? মতিহি, মতি, মতয়াহা। পুংলিঙ্গের মতোই, যেরকম কবিহি, কবি, কবয়াহা হয়েছিল, সেই রকমই স্ত্রীলিঙ্গ একই রকম, মতিহি, মতি, মতয়াহা। মৌমিতা বলুন। মধুমিতা বলুন। স্যার গতিহি, গতি, গতায়হ। হ্যাঁ, গতিহি, গতি, গতয়ঃ। ঠিক, গতি, গতি শব্দ, ঠিক আছে। সংঘমিত্রা বলুন। স্যার শ্রুতি, শ্রুতিহি, শ্রুতি, শ্রুতয়ঃ। একদম কারেক্ট, শ্রুতিহি, শ্রুতি, শ্রুতয়ঃ। ঠিক আছে, আর কেউ বলবেন? আর কেউ বলবেন? উকারান্ত, ধেনু শব্দ, ধেনুহু, ধেনু, ধেনবঃ। এটাও অনেকটা পুংলিঙ্গের মতোই, তাই তো? পুংলিঙ্গে যেরকম সাধুহু, সাধু, সাধবঃ হয়েছিল, সেরকমই একই রকম, ধেনুহু, ধেনু, ধেনবঃ, একই রকম রূপ আছে স্ত্রীলিঙ্গে। এটা বলুন, কে বলবেন? স্ত্রীলিঙ্গে কি রকম হতে পারে? আপনাদের মহিলাদের যে সমস্ত নাম হয় সেগুলি বলতে পারেন। মনোজেশ বলুন।
মনোজেশ দত্ত শোনা যাচ্ছে, বলুন। অনন্যা বলুন। স্যার আমি বলতে চাই অনন্যা চক্রবর্তী। ও সরি স্যার, বেনু হু, বেনু, হুম বেনা হুম বায়া, বেনা ওয়াহা। বেনা বাহা। ঠিক আছে। স্যার আমি वेनुहु वेनु वेनवः। বেনা স্যার বাহা। वेनुहु वेनु वेनवः। আহা। স্যার আমি বলতে চাই বলুন। রেনু 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 অহ। হলো না, উচ্চারণ ঠিক হচ্ছে না আপনার। বিসর্গ কোথায়? বিসর্গ উচ্চারণ করুন ঠিক করে। রেনু রেনু রেনুহ রেনু রেনুহু কতবার বলবো? শেষে কি রেনু। আছে? উকার আছে। আপনি হ্যাঁ আপনি রেনু। আপনি শুনছেন না, আমার কথা শুনছেন না। আপনি নিজের মতো করে বলেই যাচ্ছেন। আমি যখন বলছি তখন আপনি চুপ হয়ে শুনুন তো কথাটা, তবে তো বুঝতে পারবেন। আমি বলছি শেষে যখন স্বরবর্ণ যেটা থাকবে তার মতো করে বিসর্গ উচ্চারণ করতে হবে। তাহলে এখানে রেণু শব্দে শেষে স্বরবর্ণ কি আছে? উকার আছে। তাহলে বিসর্গের উচ্চারণ কেমন হবে? হু হবে, হু। বিসর্গের রেনুহু উচ্চারণ হবে হু। রেনুহু আচ্ছা, মতির পরে যদি বিসর্গ থাকে কি হবে? মতির পরে মতিহ মতিহ আবার ভুল করছেন। নিয়মটা কি মতিহি বললাম? মতিহি মতিহি অস্বীকার হবে। তাহলে ভেবে বলতে হবে, ভেবে বলতে হবে, তাই না? ভেবে বলতে হবে। মতিহি ঠিক মতিহি আছে, মতি মতায়া। ঠিক আছে, ঠিক আছে। মনোজেশ দত্ত হাত তুলেছেন। হ্যাঁ, হ্যালো। বলুন। মাতৃ, মাতৃ, মাতা, মাত্রে, মাতাহ, মাতারাহ। আপনি কোথায় থাকছেন? ক্লাস শুনছেন আপনি? আমার স্ক্রিনটাই চলে যাচ্ছে মাঝে মধ্যে, আমি মানে চার্টটাই দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে কথা আসছে, মাঝে মধ্যে আসছে না, এইরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার কিছু প্রবলেম হচ্ছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ, হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হুম আমরা মাতৃ শব্দ অনেকক্ষণ আগেই পড়ে নিয়েছি। মাতৃ মানে শব্দ, এখন স্বস্ত্রী শব্দ আমরা অনেকক্ষণ আগেই পড়ে নিয়েছি। আপনি হয়তো শুনতে পাননি, আপনি মিস করে গেছেন। ঠিক আছে, তো আপনার যাতে অসুবিধা না হয় সেরকম কিছু করতে হবে, নাহলে স্ক্রিন দেখতে না পেলে শব্দগুলি তো আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে। ঠিক আছে, অন্য কেউ বলুন। আর কেউ বলতে চান এখানে উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ? না হলে আমরা ক্লিবলিঙ্গ চলে তনু যাচ্ছি। ওয়ার্ডটা কি হবে? হ্যাঁ, তনু ওয়ার্ডটাও হবে। আচ্ছা, তনু ওয়ার্ডটাও হবে, ঠিক। তনুহু তনু তানাবাহা এরকম রূপ হবে। স্যার আরেকবার তনুহু একটু ওটা তনু মানে তানাবাহা। স্যার স্ক্রিনটা একটু নিচে করুন, ওই এটা দেখি ওটা। এটা তাহলে ওটা তনু ওয়ার্ডটা যদি হয় তাহলে ওটা তনুহু তনু তানাবাহ। ঠিক ঠিক, তানাবাহা এরকমই হবে। স্যার আমি এখানে একটা ক্লিবলিঙ্গ। জিনিস, স্যার এখানে যেমন আমরা দেখলাম হস্যু, মানে যেটা আমরা বলছিলাম ধেনু বা তনু, হ্যাঁ উকারান্ত রয়েছে। তো এবার আমরা তো দীর্ঘ যেটা আর কি বলছি, তাহলে সেই ক্ষেত্রেও তো বচনের পরিবর্তন হবে, মানে যেমন বধূ, ঠিক ঠিক, হবে বধ হবে হয় দীর্ঘ। হবে। এখানে শুধুমাত্র আমি 2-4টি নিয়েছি, ঠিক আছে? আরো অনেক রকমের আচ্ছা শব্দ হতেই পারে। দীর্ঘ আচ্ছা কারান্ত হবে, ও কারান্ত হবে, ঠিক আছে? আচ্ছা সমস্ত রকমের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষে আছে, এরকমও হতে পারে। কিন্তু বেশি বেশি আমরা যদি এখন দেখি তাহলে অনেকটা কঠিন হয়ে যাবে, সেজন্য না না আমি স্যার, আমি ওই 2-4টি। হস্যুটা পরে দীর্ঘটা মানে ওইটাই একটু ইয়ে হলো। ঠিক ঠিক আছে।
হবে, দীর্ঘকারান্ত দিয়েও হবে। আচ্ছা ঠিক। তো বেশি হলে কনফিউশন হবে, সেজন্য এখন আমরা দেখছি না। তো এখানে আমরা কিছু ক্লিবলিঙ্গ দেখব, ক্লিবলিঙ্গের রূপ কেমন হয়। এখানে অকারান্ত ক্লিবলিঙ্গ ফল শব্দ, আর ইকারান্ত ক্লিবলিঙ্গ ওয়ারি শব্দ। এখানে আমরা উকারান্ত যোগ করতে পারি, মধু শব্দ নিতে পারি, মধু শব্দ উকারান্ত। এদের রূপগুলি ফলম ফলে ফলানি, এটা হচ্ছে ক্লিবলিঙ্গের রূপ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো কি হতে পারে আর আপনাদের মনে হচ্ছে কি কি বলুন ক্লিবলিঙ্গ শব্দ হতে পারে? প্রজ্ঞা বলুন। জল, জলম, জলে, ঠিক জল হবে না? ঠিক ঠিক, জল, জল, জল নয়, জল। জল, হ্যাঁ জল, জলম, জলে, জলানি। একদম সঠিক। আর কে বলবেন? বন শব্দ হবে? কি বললেন আরেকবার বলুন। বন শব্দ, বন হ্যাঁ, যে হবে, বনম। তাহলে বনম, বনম, বনে, বনানি। ঠিক ঠিক। পুস্তকম হবে, পুস্তকম, পুস্তকে, পুস্তকানি, এরকম আরো পুস্তকানি। শব্দ হবে। হ্যাঁ। আর ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কি আছে? বাড়ি, বারিণী, বারিণী। তো এইরকম শব্দ ক্লিবলিঙ্গে খুব একটা প্রসিদ্ধ নয়, দু একটি থাকতে পারে। বলুন প্রজ্ঞা ভট্টাচার্য, কি বলবেন? না, আমি হাত নামাতে ভুলে গেছি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে। সাদেকা বলবেন। স্যার আমি বলবো? অক্ষি, 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 অক্ষিণী, অক্ষিণী। ঠিক, ইকারান্ত। অক্ষি, অক্ষিণী, অক্ষিণী। ঠিক। মানে স্পেলিংটা সংঘমিত্রা। একটুখানি ডিফারেন্স। হ্যাঁ ঠিক, অক্ষি শব্দ, অক্ষি, দ্বিতীয় অক্ষিণী, অক্ষিণী। হ্যাঁ, হস্যি, এক জায়গাতে দীর্ঘি, দীর্ঘি, হস্যি। একদম সঠিক। এরকম ভাবে মনে রাখলেই মনে থাকবে। সংঘমিত্রা বলুন। দধি, দধিনি, দধিনি। কারেক্ট, দধি, দধিনী, দধিনী। ঠিক আছে, এরপরে আমরা দেখব কি। স্যার আমি বলবো? বলুন। গাড়ি, গাড়িনি, গাড়িনি। কি? গাড়ি, গাড়ি, গাড়িনি, মানে কি? গাড়িনি, গাড়ি বলে মানে কি? যানবাহন, গাড়ি মানে যে কোনো গাড়ি, এটা তো বাংলা শব্দ, আচ্ছা সংস্কৃত শব্দ বলতে হবে, তাই না? আচ্ছা। অনন্যা কিছু বলছেন? স্যার পাখি হবে ওটা? পক্ষী, পক্ষী দীর্ঘী হয়ে যাচ্ছে পক্ষী। তাছাড়াও পক্ষী শব্দের যদি আমরা প্রাতিপদিক দেখি তো সেটা কিন্তু অন্যরকম হয়, ওটা হচ্ছে নকারান্ত শব্দ, পক্ষিন, পক্ষিন, আচ্ছা আচ্ছা, পাখি। নকারান্ত শব্দ। ঐশী ঠিক কি আছে। বলছেন? তরি শব্দটা হবে? আর একবার বলুন, শুনতে পেলাম না। বলছিলাম তরি শব্দটা হবে? তরি, হ্যাঁ। তরি শব্দ তো দীর্ঘিকারান্ত, তাই না? অথবা দুই রকমই হয়, তরি শব্দ দীর্ঘিকারান্ত অথবা দুই রকম হতে পারে, কিন্তু ওগুলি ওগুলি ক্লিবলিঙ্গ শব্দ নয়, স্ত্রীলিঙ্গ শব্দ। মিউট করে রাখবেন অনন্ত কুমার। এরপরে আমরা নিয়ম দেখব যে আমরা কখন প্রয়োগ করতে পারবো। আমরা শুধুমাত্র শব্দ জানলে তো হবে না, আমাদের প্রয়োগ করতে হবে, তাই না? কিন্তু আমাদের কি হয়, উল্টোটা হয়ে যায়। আমরা প্রয়োগের নিয়ম জেনে নিই কিন্তু শব্দরূপ মনে থাকে না আমাদের। সেই জন্য পরিশ্রম করতে হবে শব্দরূপ মনে রাখার জন্য। শব্দরূপ
মনে রেখে তারপরে আমরা নিয়ম জানবো এবং প্রয়োগ করব। তো প্রথমা বিভক্তি প্রয়োগের নিয়ম হচ্ছে, যে বা যা কিছু স্বতন্ত্রভাবে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলা হয়। কর্তাতে প্রথমা বিভক্তি হবে। কর্তাতে প্রথমা বিভক্তি হয়, এটা মনে রাখতে হবে সকলে। কর্তাকে না, কর্তা হচ্ছে যিনি বা যেটি কাজ করছে, ক্রিয়া করছে, যেটি ক্রিয়া করে সেটিই হচ্ছে কর্তা। তো এক্ষেত্রে আমাদের যেটা ভুল হয়ে যায়, কি ভুল হয় না, আমরা কর্তা বলতেই সবসময় আমরা ভাবি যে কোনো একটা সজীব কোনো বস্তু হবে, কোনো প্রাণীই হবে সবসময়। কিন্তু প্রাণী কিন্তু সবসময় কর্তা হবে এরকম কোনো নিয়ম নেই। যা কিছু কর্তা হতে পারে। এটা যেহেতু আমরা বাক্যের ক্ষেত্রে বলছি, কর্তা বলতে আমাদের ঘরের কর্তা এরকম ধরনের কর্তা নয়, বাড়িতে যে কর্তা থাকে সেরকম কর্তা নয়। কর্তা বলতে এখানে যে কাজ করছে সেই কর্তা, যে ক্রিয়া করছে সেই কর্তা। তাহলে অন্যরাও কি ক্রিয়া করতে পারে? প্রাণী ছাড়াও কি ক্রিয়া করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। যেমন গাছ থেকে ফল পড়ছে, তাহলে এখানে পড়ছে এটা তো একটা ক্রিয়া। তাহলে পড়ছে যখন, তখন সে তো ক্রিয়া করছে। তাহলে পড়া ক্রিয়াটা কে করছে? এখানে ফল করছে। তাহলে ফল তো কোনো প্রাণী নয়, তবুও সে ক্রিয়া করতে পারছে। আবার বলতে পারি যে চেয়ার আছে, তো আছে বা থাকা এরকম অর্থ বোঝালেও সেটাও একটা ক্রিয়ারই অর্থ, তো ক্রিয়াই করছে। তাহলে এখানে আছে যদি বলি, চেয়ার আছে, তাহলে কে আছে বা কে ক্রিয়া করছে? থাকা যে ক্রিয়া, তো সেই থাকা ক্রিয়াটা কে করছে? সে চেয়ার করছে। তো সেই জন্য চেয়ারও কর্তা হতে পারে। তো আমাদের এটা মনে রাখতে হবে যে যে কোনো প্রাণী হোক বা অপ্রাণী হোক, সজীব বস্তু না হোক, জড় বস্তু হোক না কেন, তবুও কিন্তু সে কর্তা হতে পারে এবং সেখানে প্রথমা হবে। যদি ক্রিয়া করে কেউ, যে কেউ যদি ক্রিয়া সম্পাদন করে তাহলেই সে কর্তা, সেখানে প্রথমা বিভক্তি হবে। যেমন যদি বলি সে হাসছে, উদাহরণ এখানে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে হাসছে। তাহলে হাসা এটা হচ্ছে একটা ক্রিয়া, এটা যে করছে সে হচ্ছে কর্তা, সেখানে প্রথমা বিভক্তি হবে সেই শব্দটাতে। কর্তাবাচক যে শব্দ, সেখানে প্রথমা বিভক্তি হবে। কর্তাবাচক এখানে হচ্ছে সে শব্দটি, তাহলে সে শব্দটির যেটা প্রাতিপদিক, তো সেই প্রাতিপদিকে আমরা প্রথমা বিভক্তি যোগ করব। যদি সের জায়গাতে আমরা অন্য কোনো শব্দ পাই, ধরুন বৃক্ষ শব্দ মানে গাছ শব্দ, বা ফল শব্দ, বা নদী শব্দ, বা মতি, গতি, যেগুলি আপনারা এতক্ষণ বললেন, দধি, মধু, বাড়ি, পক্ষী, যাই হোক না কেন, যাই শব্দ আমরা পাই না কেন, যদি সেই শব্দর বাচক যে অর্থ যদি ক্রিয়া সম্পন্ন করে, তাহলে সে কর্তা হবে এবং প্রথমাতে হবে। বোঝা গেছে? কে বুঝতে পারেননি বলুন, আর কে বুঝতে পেরেছেন বলুন। স্যার এখানে এক কথায় কি এটা বলা যেতে পারে, যে কর্ম করে সেই কর্তা? না, কর্ম নয়, ক্রিয়া। মানে ক্রিয়া করে, হ্যাঁ রাইট, মানে যে ক্রিয়া করে সেই কর্তা, এটা কি মানে এইভাবে বলা একদম, যেতে পারে? সেটাই বলেছি, কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে, সেই জন্য আমি একটু বিস্তারে বলছি। এক বাক্যে তো এটাই, যে কর্তা সে হচ্ছে ক্রিয়া করছে, যে ক্রিয়া মানে করছে, সেটা ক্রিয়া যা খুশি সম্পাদন হতে পারে, করছে। সেটা লাইভ এলিমেন্ট না হলেও হবে, মানে একদম, ওকে। ক্রিয়া সম্পন্ন করছে যে, সেই হচ্ছে কর্তা, আর কর্তাতে প্রথমা বিভক্তি আমরা যোগ করব। এটুকুই হচ্ছে বক্তব্য এবং বোঝার বিষয়। অনন্যা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে। হীরালাল, রজক, রেসপন্স পাবো আপনার থেকে কিছু?
হীরালাল রজক। হ্যাঁ স্যার। হুম, মাঝে মাঝে কথা বলতে হবে, যেটা পড়ানো হচ্ছে চেষ্টা করতে হবে একটু বলার। আমি বুঝে গেছি বলে চুপ থাকলে হবে না, ক্লাসে বলতে হবে। বলুন কি বুঝেছেন, একটু বোঝান। হীরালাল রজক। যে ক্রিয়া করছে সে ম্যানও হতে পারে, যে কোনো কেউ কিছু হতে পারে, সেই হচ্ছে প্রথমা বিভক্তি। ঠিক, যেরকম উদাহরণ বলুন, নিজে থেকে বানিয়ে একটা উদাহরণ বলুন। হুম। সে খাচ্ছে বা সে তারা তারা যাচ্ছে। হুম, ঠিক, এখানে যাওয়া বা খাওয়া এই ক্রিয়াটি যে করছে সেই হচ্ছে কর্তা, এখানে প্রথমা হবে, তাই তো? হুম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেকটা লেটে চলছি, এখন অনেকটা বিষয় আছে পড়ার মতো। তাহলে আমরা ক্রিয়াপদ বিষয়টা আমরা জেনে নেব আজকে। প্রথমা বিভক্তির প্রয়োগ আমরা করব, কিন্তু ক্রিয়া যদি না জানি তাহলে তো প্রয়োগ করতে পারবো না, তাই না? ক্রিয়া যে করে সে হচ্ছে কর্তা, কর্তাতে প্রথমা হয়, কিন্তু যদি ক্রিয়াই না জানি তাহলে প্রয়োগ কি করে করব? সেই জন্য ক্রিয়ার বিষয়টাকেও একটু আমাদের বুঝতে হবে। ক্রিয়াপদ, ক্রিয়াপদের এরকম 9টি করে রূপ হয় এক একটি অর্থে। যেরকম এটার অর্থ হচ্ছে বর্তমান অর্থ, তাহলে বর্তমান কালে আমাদের 9টি রূপ হবে একটি ক্রিয়ার। সেটা কিরকম ভাবে 9টি রূপ হচ্ছে না, প্রথম পুরুষের 3টি, মধ্যম পুরুষের 3টি, উত্তম পুরুষের 3টি, এক বচন, দুই বচন, বহু বচন করে, যেরকম শব্দ হয়েছিল সেরকম এক বচন, দুই বচন, বহু বচন। তো আজকে আমরা পড়ব প্রথম পুরুষ, শুধুমাত্র প্রথম পুরুষ পড়ব। এবার প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এটা কি না, এটা হচ্ছে প্রথম পুরুষ বলতে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যেটা করে থাকে সেটা আমরা বলবো প্রথম পুরুষ। আর মধ্যম পুরুষে ব্যবহার করব যখন তুমি করে আমরা কথা বলি, তাই না? তুমি, তুমি, তোমরা দুইজন, তোমরা অনেকেই। দুইজনের বেশি হলে বহুবচন ব্যবহার করব, তখন তোমরা অনেকে, এটাকে বলবো মধ্যম পুরুষ। আর উত্তম পুরুষ আমি, এক বচনে হবে আমি, দুই বচনে হবে আমরা দুইজন, আর বহু বচনে হবে আমরা অনেকেই, এরকম অর্থ হবে। তাহলে আমি একা যখন পড়ছি তখন বলবো অহম পঠামি, যখন আমরা দুইজন পড়ছি তখন বলবো পঠাবহ, আর যখন আমরা বহুজন পড়ছি তখন বলবো পঠামহ। তো সেটা আমির ক্ষেত্রে, আমি, আমরা। আর তুমি, তোমরা করে বললে তখন আমরা মধ্যম পুরুষ বলবো। তুমি যদি একা পড়ছো একজন তাহলে বলবো পঠসি, যদি দুইজন পড়ছো তোমরা তখন বলবো পঠথাহ, আর যদি তোমরা অনেকে পড়ছো তখন আমরা বলবো পঠ। এখানে ভুল হয়ে গেছে, এটা এখানে হবে পঠসি, পঠথাহ, পঠথ হবে, ঠিক আছে? থয়ের পরে বিসর্গ হবে না, বহু বচনের রূপটা হবে পঠথ, পঠন্তি হবে না, পঠথ। মধ্যম পুরুষের বহু বচন পঠথ হবে। ঠিক আছে, আজকে আমরা পড়ব প্রথম পুরুষ শুধুমাত্র। প্রথম পুরুষের অর্থ হচ্ছে সমস্ত কিছুই হবে শুধুমাত্র আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে, যখন আমরা অন্য অর্থ বোঝাতে চাইবো, যেমন রাম পড়ছে, শ্যাম পড়ছে, যদু পড়ছে, অথবা সে পড়ছে, এরকম যখন বোঝাতে চাইবো তখন আমরা বলবো। তো একজন পড়লে বলবো পঠতি, দুইজন পড়লে বলবো পঠতাহা, আর যদি অনেকে পড়ছে তখন বলবো আমরা পঠন্তি। তাহলে বোঝা গেছে ক্রিয়াপদের 9টি রূপ কি করে হচ্ছে। কোনো জিজ্ঞাসা আছে ক্রিয়াপদ সম্বন্ধে? স্যার বলছি কি আরেকবার রিপিট করবেন প্লিজ?
হ্যাঁ বলছি আর একবার, সকলেই ভালো করে শুনবেন। যেরকম শব্দ দেখলাম আমরা, নামপদ যেরকম দেখলাম যে 3টি করে রূপ হচ্ছিল, এক বচন, দুই বচন, বহু বচন, সেরকমই ক্রিয়াপদের ক্ষেত্রেও এক বচন, দুই বচন, বহু বচন হবে। আর যেটা বিভক্তি দেখছিলাম 7 রকমের হচ্ছিল নামপদের ক্ষেত্রে, এটা এখানে ক্রিয়াপদের ক্ষেত্রে 3 রকমই হবে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এগুলির অর্থ হচ্ছে, যদি আমরা শেষের দিক থেকে শুরু করি, তাহলে উত্তম পুরুষ বলতে আমি আমরা করে যখন কথা বলবো, আমি পড়ছি বা আমরা দুইজন পড়ছি বা আমরা অনেকে পড়ছি, তখন উত্তম পুরুষ। মধ্যম পুরুষ হবে যখন তুমি করে বলবে, তুমি যখন কর্তা হবে, তুমি তুমি যখন কর্তা তখন হবে তুমি পড়ছো, তোমরা দুইজন পড়ছো, তোমরা অনেকে পড়ছো, এটার জন্য হবে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের যে রূপ আছে সেগুলো। আর প্রথম পুরুষ হবে বাকিদের জন্য, যেখানে আমি নেই, যেখানে তুমি নেই, বাকি সকলের জন্য হচ্ছে প্রথম পুরুষ হবে। পঠতি, পঠতঃ, পঠন্তি। বোঝা গেছে? না মানে আমার কোশ্চেনটা বেসিক্যালি ছিল ওই ইয়ে মানে লাস্ট, হ্যাঁ ওই মানে ওটাই যেটা মুছলেন, মানে ওইটার রূপটার কি হবে বললেন, হ্যাঁ, ওটা মধ্যম আমি লিখে পুরুষের দিচ্ছি। বহু বচনটাই জাস্ট, মানে ঠিক, বাকিগুলো বুঝেছি, প্রথম মধ্যম। আচ্ছা, পঠথ এরকম রূপটা হবে। ঠিক আছে? কারো জিজ্ঞাসা আছে? বলুন সঙ্গমিত্রা। স্যার তাহলে প্রথম পুরুষ ধরে যদি মানে এইভাবে যদি করা হয়, তাহলে যদি কবি, মানে আমরা একটু আগে যেটা পড়লাম যতটা মনে পড়ছে, তাহলে কবি হি পঠতি, মানে এক ঠিক, বচনে কি সেটাই হবে, কবি একদম হি পঠতি। একদম সঠিক বলেছেন। তারপরে এটা কবি পঠতঃ, ঠিক। আর ওটা মোস্ট প্রবাবলি কবহৈ কবহৈ কবয় পঠ না, ক- কবয়ঃ, কবয়ঃ। কবয়ঃ পঠন্তি, কবয়ঃ একদম সঠিক। পঠন্তি, ঠিক, মানে এইভাবে শব্দগুলো মানে বাক্যগুলি হবে। বাক্যে প্রয়োগ। ঠিক। ঠিক আছে। তো আমরা এখন আপাতত এইরকমই অভ্যাস করব, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব, কর্তা এবং ক্রিয়াপদ। তো কর্তাতে প্রথম বিভক্তি হবে, যেটা আমরা জেনে গেছি, আপাতত নিয়ম মনে আছে আমাদের। আর শব্দের রূপগুলিকে মনে করার চেষ্টা করতে হবে। ভুল হতেই পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস, তাহলে এখানে দেখুন আমরা পট ধাতু দিয়েই শুরু করছি প্র্যাকটিস। একটা করে রূপ দেওয়া আছে, বাকি দুই বচনে আর বহু বচনের রূপ আপনারা বলবেন। পঠতিটা আমরা কি দেখলাম, কি হচ্ছে রূপ, পঠতঃ আর পঠন্তি, তাই তো? পঠতি দেওয়া আছে, তাহলে পঠতঃ পঠন্তি। তো এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করতে যাই, তাহলে কি হতে পারে বলুন? আপনি একটা বললেন যে কবিহি, কবিহি পঠতি, দেখা যাচ্ছে, অথবা বড় করতে হবে? দেখা যাচ্ছে স্যার। এখন স্পষ্ট আছে বেশি মনে হয়। পঠতি, তারপরে হয়ে গেল কবি, পঠতঃ, তারপরেরটা হবে কবয়ঃ, পঠন্তি। এরকম ভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। লিখ ধাতুর অর্থ হচ্ছে লেখা, লিখতি। এটা কে বলবেন? ঐশী বলুন। লিখতি, লিখতঃ, লিখন্তি। ঠিক।
লিখতি, লিখতः, লিখন্তি। বাক্য কি হবে? बालकः लिखति বালকः লিখতি। তারপর দুই বচনে দুইজন বালক লিখছে, এটা কি হবে? बालकौ लिखतः বালকৌ লিখতः। বহু বচনে অনেকজন বালক লিখছে, बालकाः लिखन्ति ঠিক, বালকাः লিখন্তি। ঠিক আছে, তারপরেরটাকে বলবেন গচ্ছতি, মানে যাওয়া, যাচ্ছে। সংঘমিত্রা বলুন, স্যার আমি বলবো। সংঘমিত্রা বলুন। हाँ सर गच्छति गच्छतः ঠিক, गच्छन्ति গচ্ছতি, गच्छतः গচ্ছতः, গচ্ছন্তি। गच्छन्ति ঠিক, বাক্য বলুন। रामः गच्छति রামः গচ্ছতি। राम তারপরে रामौ রামৌ गच्छतः গচ্ছতः। ঠিক, रामः এটা মনে পড়ছে না, বহুবচন বহুবচন রামাহ। रामः रामः गच्छन्ति ঠিক আছে, পরেরটা বলুন অনন্ত কুমার। আগচ্ছতি, 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 আগচ্ছত, আগচ্ছত, আগচ্ছতः। তহ, একদম একদম পুরোপুরি উচ্চারণ করবেন, বিসর্গের উচ্চারণ তহ করবেন না, তহ তহ, আগচ্ছত, সম্পূর্ণ আগচ্ছত, হ উচ্চারণ করবেন, সম্পূর্ণ হ উচ্চারণ করবেন। হ্যাঁ, আগচ্ছন্তি, বহু বচনে আগচ্ছন্তি। বাক্য বলুন। দেব, দেবः দেবः, আগচ্ছতি, দেবः, দেবः আগচ্ছতি, দেবः আগচ্ছতি। আর দেবৌ আগচ্ছতः, 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 দেবৌ দেবৌ আগচ্ছতः, আগচ্ছতः। আর দেবাः, দেবাः দেবাः আগচ্ছন্তি। আগচ্ছন্তি। ঠিক, এর পরেরটা কে বলবেন? কে বলবেন? হাত তুলুন যারা বলেছেন তারা বাদ দিয়ে। মধুমিতা বলুন। মধুমিতা ঘোষ। হ্যাঁ স্যার। খাদতি, খাদতः, খাদন্তি। ক্রিয়াপদ হয়ে গেছে, এবার বাক্য বলুন। স্যার এটা লতা দিয়ে বললে হবে? যে কোনো কিছু দিয়েই বললে হবে, যারা খেতে পারে সেরকম কোনো বস্তু দিয়ে বললেই হবে, লতা যারা খাদতি, ক্রিয়া করতে পারবে। লতা, লতা কারোর নাম, তাহলে ঠিক আছে। লতা খাদতি, লতে লতে খাদতः, খাদতः, লতাः খাদন্তি। লতাः খাদন্তি। ঠিক, তারপরেরটা সাদেকা বলুন। পিবতি, পিবতः, পিবন্তি।
হুম। পিবতি, পিবতः পিবতः, পিবন্তি। পিবন্তি। ঠিক। বাক্য কি হবে? সাধু সাধু বিসর্গ আছে তাই না? সাধু। বিসর্গ পিবতি, সাধু পিবতি, সাধু দীর্ঘ সাধু, সাধু পিবতः সাধব সাধবः পিবন্তি। ঠিক। তারপরেরটা অন্য কেউ বলুন, যারা বলেননি এখনো। প্রজ্ঞা বলুন আপনি। प्रज्ञा भट्टाचार्य। वदति वदति, वदतः, वदन्ति, वदतः वदन्ति। বাক্য কি হবে? मुनिः वदति, मुनिः, ठीक, वदति, मुनि वदतः, मुनयः वदन्, मुनयः वदन्ति। ঠিক আছে। वदन्ति। তারপরে কে বলবেন? সুমন বলুন। সুমন, সুমন মুখোপাধ্যায় বলুন। শৃণোতি, শৃণোতः, শৃণন্তি। এখানে একটু ভুল আছে, এটাতে তালব্য স রি হবে, ঠিক আছে? রফালা রি হবে না, তালব্য স রি হবে। শৃণোতি, এটা তো ঠিক আছে, কিন্তু এটা রূপ একটু অন্যরকম হয়। শৃণোতः, শৃণুতः, শৃণুতः হবে, ঠিক আছে? শৃণুতः, আর এটা রূপ হবে শৃণবন্তি, শৃণবন্তি। হ্যাঁ, এটা একটু অন্যরকম, আপনাদেরকে সেই জন্য একটু আলাদা করে মনে রাখতে হবে। শৃণোতি, শৃণুতः, শৃণবন্তি। বাক্য কি হবে বলুন? কে শুনছে? শৃণোতি মানে এই আমার নাম দিয়ে বলা যেতে পারে, সুমন শৃণোতি এরকম হবে। ঠিক, সুমনঃ শৃণোতি। তারপরটা হবে আবার সুমনৌ, শৃণুতः। হ্যাঁ, শৃণুতः। তারপরে হচ্ছে শ্রীনাহ, সুমনাহ, সুমনাহ, সিনবন্তি। ঠিক, শৃণবন্তি। ঠিক আছে, তারপরেরটাকে বলবেন পশ্যতি। কে বাকি আছেন বলেননি এখনো? হাত তুলুন, তাড়াতাড়ি হাত তুলুন। যারা বলেছেন তারা বাদ দিয়ে বাকিরা হাত তুলুন। রাকেশ তেওয়ারি বলুন, কি হবে রূপগুলি বলুন? হ্যাঁ, রাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আগে রূপগুলি বলুন, এটা তিনটি রূপ কি কি হবে? হ্যাঁ, এই পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি। তাহলে এখানে বাক্য বলুন এবার। রাম পশ্যতি, রামৌ পশ্যতঃ, আর রামা
রামাহ পশ্যন্তি। ঠিক ঠিক। বাকি যারা বলেননি তারা হাত তুলুন তাড়াতাড়ি। যারা বলেননি তাড়াতাড়ি হাত তুলুন, কে কে বলেননি। দেবব্রত বলুন। দেবব্রত শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্মৃতি। বলুন। স্মৃতः। স্মৃতः নয়, স্মরতি স্মরতি স্মরতি। স্মরতি স্মরতি হুম, স্মরতः হ্যাঁ স্মরন্তি। ঠিক, স্মরন্তি। বাক্য কি হবে? বাক্য কি বালকः হবে? বালকः বালকः স্মরন্তি স্মরতি। স্মরতি। হুম। बालकौ बालकौ स्मरन्तः स्मरतः। बालकाः बालकाः स्मरन्ति। ঠিক, স্মরন্তি। ঠিক আছে, তারপরে কে বলবেন? কেউ বাকি আছেন আর? অনন্যা বলেছেন, অনন্যা আছেন? হ্যাঁ আছেন? স্যার বলুন। বলেছেন আপনি? না স্যার। বলুন। নাম ডাকতে হবে কেন? আপনারা নিজেরাই বলবেন, নিজে থেকেই বলতে হবে। বলুন। নৃত্যন্তি নৃত্যয়াতি নৃত্যতি নৃত্যতি নৃত্যতি। নৃত্যয়াতি। দেখুন তারপরে উচ্চারণটা হবে হবে, উচ্চারণটা একবার শুনে নিন। নৃত্যয়তি নয়, এরকম হবে না। নৃত্যতি ত্যাতি 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 বলুন। নৃত্যয়াতি হ্যাঁ, নৃত্যয়াতি ঠিক, নৃত্যতি। নৃত্যয়াতি। তারপরে এটা হবে নৃত্যয়াতাহ। নৃত্যতঃ নৃত্যতঃ নৃত্য। নৃত্যয়াতাহ। নৃত্য জানেন তো? নৃত্য, নৃত্যয়াতাহ। নৃত্য বাংলাতে উচ্চারণ করেন নৃত্য, সেটাই একটু সংস্কৃতের মতো করে বলতে হবে। নৃত্য নৃত্য, তারপরে তি যোগ করতে হবে, তাহলে হয়ে গেল নৃত্য তি। নৃত্যয়াতাহ। হ্যাঁ, নৃত্যতঃ নৃত্যয়াতাহ নৃত্যন্তি। নৃত্যন্তি। ঠিক। বাক্য বাক্য স্যার কে নাচে? বালিকা। বালিকা, তাহলে হয়ে গেল বালিকা নৃত্যতি। নৃত্যন্তি। না, উচ্চারণ হচ্ছে না আপনার। নৃত্যতি। বালিকা নৃত্যতি। নৃত্য নয়, নৃত্য নৃত্যতি। নৃত্য বালিকা বলেন না বাংলাতে, বাংলাতে আপনি নৃত্য বলুন। নৃত্য। হ্যাঁ, নৃত্য। তো নৃত্য না বলে নৃত্যা বলুন, নৃত্য। নৃত্যা। হ্যাঁ, তারপরে তি। হ্যাঁ, নৃত্যতি। নৃত্যতি। ঠিক। বালিকা নৃত্যতি। তারপর দুই বচনে কি হবে? বালিকে নৃত্যয়াতাহ। বহু বচনে? বহুবচনে স্যার বালিকাহ নৃত্যন্তি। ঠিক আছে, তাহলে আজকে আমি আর অভ্যাস করাচ্ছি না। বাকি আছে কিছুটা অংশ, এইগুলি আপনারা নিজেরা চেষ্টা করবেন যদি হয়, না হলে আমরা পরের ক্লাসে এইগুলি আমরা চেষ্টা করব। আপনারা প্র্যাকটিস করতে পারেন, তবে এগুলি রূপগুলি কিন্তু একটু অন্যরকম আছে মাঝে মাঝে। গায়তি, হাসতি, তিষ্ঠতি,
তারপরে জাগরতি, চলতি, অচ্ছতি, ইচ্ছতি, এগুলি একই রকম হবে। ভবতি, জয়তি, পূজয়তি, চিন্তয়তি, শিক্ষতি, এগুলি একই রকম হবে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে দু একটি ওরকম আছে যেগুলি অন্য রকম হবে। তো আপনারা চেষ্টা করবেন যে বাক্য রচনা করার, প্র্যাকটিস করার চেষ্টা করবেন যেগুলি বাকি রইল সেগুলি। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর যদি অভ্যাসের প্রয়োজন হয় আরো, আমরা পরের ক্লাসে আবার করব। তো আপাতত আমরা এটুকুই শিখলাম আজকে। পরের দিন আমরা আবার অন্য বিষয় শিখব, তার সাথে এটাও আমরা অভ্যাসও করব। বিশেষ কিছু বলার থাকলে বলতে পারেন। রাকেশ তেওয়ারি হাত তুলেছেন, বলুন। কিছু বলবেন রাকেশ? না স্যার, ওটা এমনি তোলা ছিল আর কি, সরি। আচ্ছা, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। বাকিরা কিছু বলবেন? স্যার একটু এই সাদেকা? পিডিএফ বলছিলাম যে মাতৃ শব্দটা যে বললেন, মাতৃ শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ তো? হুম, আচ্ছা, ঠিক ঠিক। এইরকম মাতৃর মতো স্ত্রীলিঙ্গ রিকারান্ত শব্দ আর কি আছে? স্বস্ত্রী শব্দ যেটা আর একটা বললাম আমরা। সস্ত্রীকাই বলেছেন একটা। আমি ঠিক। তো আর কি সস্ত্রী? হ্যাঁ, দন্তের শয় বপলা, দন্তের শয় রি। ঠিক। আচ্ছা, আর কোন শব্দ এরকম আছে স্ত্রীলিঙ্গ? হ্যাঁ, দেখুন না, রিকারান্ত শব্দ এরকম খুব একটা প্রসিদ্ধ কিছু আর নেই। 4-5টি হয়তো শব্দ হতে পারে, আমরা যদি ভেবে দেখি তাহলে হয়তো আরো 2-3টি শব্দ আমরা পাবো, কিন্তু এগুলি বেশি প্রসিদ্ধ নয়। আমরা যেগুলি প্রয়োগ করি বেশিরভাগই তো অকারান্ত আকারান্তই বেশি। ঠিক আছে? ঠিক ঠিক। স্যার আজকের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবেন তো স্যার? এটা একদম নিশ্চয়ই দিয়ে দেওয়া হবে প্রতিদিন ক্লাসের শেষে। স্যার যে প্র্যাকটিসটা হলো ওইগুলো সমেত দেবেন তো পিডিএফটা, মানে যে ওয়ার্ডগুলো যে একদম সমস্ত কিছু দেওয়া হবে। ওকে স্যার, ওকে। সমস্ত কিছু দেওয়া হবে, আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। আর অসুবিধা হলে আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। তো আজকের ক্লাস সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কিছু জিজ্ঞাসা আছে কারোর? আমরা আজকে প্রথম যে শান্তি মন্ত্র ছিল তার অর্থ আমরা দেখেছি আর উচ্চারণও করেছি। এটা আমরা পরের দিন করব। দ্বিতীয় শান্তি মন্ত্র যেটা আছে এটা আমরা পরের দিন চেষ্টা করব, যদি সময় থাকে তাহলে আমরা শেষের দিকে এটার অর্থ জানার চেষ্টা করব। আজকে আমরা শুধু পাঠ করে শেষ করব আজকে ক্লাস। পরের দিন আবার দেখা হবে আপনাদের সাথে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোদ অনিরাকরণমস্ত্বনিরাকরণম মে অস্তু তদাত্মনি নিরতে य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ओम शांति शांति शांतिः हरिः ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার। সকলে লেফট হতে পারেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।